প্রথম আমাদের আজকে তৃতীয় নম্বর যে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমাদের আজকে আহ, দ্বিতীয় ক্লাসের সাথে আমরা বলেছি অ্যাডজাস্ট করব, অর্থাৎ দ্বিতীয় ক্লাসটা ছিল কিওয়ার্ড রিসার্চ। তখন আমরা ডোমেন নিয়ে কথা বলেছিলাম। আজকে এই কিওয়ার্ড রিসার্চ হবে সেমরাস টুল দিয়ে, এবং পাশাপাশি কম্পিটিটর রিসার্চের কাজটা হবে। তার আগে আমি বলে নেই যে এই কিওয়ার্ড রিসার্চের যে ফুল একটা ডিটেলস আপনাদেরকে দেখাবো আজকে একটা পেড টুলসের মাধ্যমে, অর্থাৎ দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসে কিওয়ার্ড এবং কম্পিটিটর রিসার্চ কিওয়ার্ডের উপর নির্ভর করে। তো এই টপিকটা যদি, এই মেথডটা যদি আপনারা ব্লগিংয়ের ক্ষেত্রেও প্রয়োগ করেন, তাহলেও 100% সাকসেস আপনারা হতে পারবেন শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। আচ্ছা, বাট কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণভাবে নির্ভর করছে গুগলে র্যাঙ্ক বা যে কোনো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে গেলে। ঠিক আছে, তবে কিওয়ার্ড রিসার্চের জন্য যে গুরুত্ব এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো আশা করি আজকে আপনারা এটাতেই শিখবেন, কারণ সেমরাস এমন একটা টুলস 2022 সালে সেমরাস ইজ দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল। এটা আমার মতে না, বরং বড় বড় যে আপনার এক্সপার্টরা আছে, এসইও এক্সপার্টরা, তাদের মতো। আমি বলি নেল প্যাটেলের নাম কি কেউ শুনেছেন? আমেরিকাতে জি একজন ভাইয়া, ওর ভিডিও ডিজিটাল দেখি আমি আসলে। মার্কেটিং বিজনেস ওনার। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং বিজনেস ওনার, অর্থাৎ আমরা যে ধরনের বিজনেস করি নেল প্যাটেল এই ধরনের বিজনেস করে। তিনি অনেক বড় একজন সাকসেসফুল ব্যক্তি। বাট তার যে ওভার সাজেস্ট নামে একটা কিওয়ার্ড রিসার্চ সফটওয়্যার বা অ্যাপস আছে, ওই ওভার সাজেস্ট যদি সে না বানাইতো, তাহলে কিন্তু আমার ধারণা মতে নেল প্যাটেলও কিন্তু বলতো যে সেমরাস ইজ দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল ইন 2022। ঠিক আছে, এরকম। কারণ দেখা গেল যে সেমরাস 2021 সালে যেই সিদ্ধান্তগুলো নিয়েছিল, এই সিদ্ধান্তর ফলে তারা 2022 সালে কিন্তু এর চেয়ে আরও বেশি আপডেট আনছে। ঠিক আছে, যার কারণে আহরেফ, তারপরে হলো আপনার কিওয়ার্ড টুলাইও, উবার সাজেস্ট, তারা কেউ ধারণাই করতে পারে নাই যে সেমরাস তাদের অফিসিয়ালিভাবে এত বড় একটা প্ল্যান করে মাঠে নামছে। ঠিক আছে, তো সব কিছু মিলিয়ে 2021 সালে যারা আমার কাছে ছিলেন বা জানতেন, তাদেরকে বলেছিলাম আহরেফটাই বেস্ট, কিন্তু এখন কিন্তু সেমরাসটাই বেস্ট। ঠিক আছে, আর ডিজিটাল মার্কেটিং কেন, অনলাইন জগতে প্রত্যেকটা জিনিসই এভাবে লেটেস্ট আপডেট হয়, এবং আমরা ভালো রেজাল্ট পাওয়ার জন্য সবসময় লেটেস্ট এবং হেল্পফুল, সবচেয়ে বেশি হেল্পফুল যেটা হবে সেটাই নিয়ে আমরা কাজ করি সবসময়। সুতরাং আমরা আজকে সেমরাস নিয়ে কাজ করব। তবে সেমরাসটা এমন একটা টুলস 2022 সালে, যেই টুলসের কাজ জানলে আপনি সকল ধরনের পেড টুলসের কাজগুলো খুব সহজেই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। পাশাপাশি ফ্রি টুলসের মাধ্যমে কিভাবে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করা যায় সেই বিষয়ে কিন্তু আপনার অনেকটা গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন হয়ে যাবে অলরেডি। ঠিক আছে, যে জ্ঞানটা আপনার আগামী 2-3 বছর থেকে 5 বছর পর্যন্ত প্রয়োগ করতে পারবেন। ওকে, এখন প্রথম কথা হলো যে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমার নিশ নামক বিষয়টা আসে। ঠিক আছে, নিশ বিষয়টা কি, এটা নিয়ে আমি একটু যদি আলোচনা করি, সেটা হলো নিশ মানে নির্দিষ্ট একটা টপিক, নির্দিষ্ট একটা টপিক। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট একটা টপিক কীরকম, আমি যদি আপনাদেরকে বলি, যেমন ধরেন যে ব্লগিং, আপনারা যেটা শিখছেন গুগল অ্যাডসেন্স। ঠিক আছে, এই গুগল অ্যাডসেন্স কিন্তু ব্লগিংয়ের একটা অংশ। ঠিক আছে, ব্লগিংয়ের একটা অংশ, কন্টেন্ট মার্কেটিংয়ের একটা অংশ গুগল অ্যাডসেন্স। ঠিক আছে, সেটা হলো মানে আপনার ওই প্রফিট আনার জন্য। আচ্ছা, এখন ব্লগিং আপনারা যদি এখানে দেখতে পারেন যে ব্লগিং কিন্তু একটা টপিক। এখন এই টপিকের উপরে কিন্তু অনেকভাবে আপনি লিখতে পারেন। এই টপিক বা নিশ, এটাই আপনার নিশ। ব্লগিং একটা আপনার নিশ। এখন ব্লগিংয়ে আপনি কী কী করতে পারেন, যেমন ব্লগিংয়ের ভিতর অনেক কিছু পর্যায়ে আছে। যেমন আপনাদেরকে আমি দেখাই, একটা ব্লগিংয়ের ভিতর আপনি চাইলে অনেক রকমের কন্টেন্ট লিখতে পারেন। ঠিক আছে, সাপোজ আপনাদেরকে যদি আমি দেখাই, যেমন হলো এই যে দেখেন ব্লগিং, একটা ব্লগিংয়ে যেমন আমি আপনাদেরকে জন্য কোর্স মডিউল সাজিয়েছি এইভাবে, এটা কিন্তু ব্লগিংয়ের একটা নিশ। এই নিশের উপরে কিন্তু আমার 6টা ক্যাটাগরি, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন ব্লগিং কিন্তু আমার নিশ, মানে এটা আমার মেন কিওয়ার্ড, প্রধান কিওয়ার্ড, এটা আমার প্রধান কিওয়ার্ড ব্লগিং। এখন এই ব্লগিংয়ের উপর অনেক কিছু থাকে, যেমন ব্লগিংয়ের ক্ষেত্রে কি কি থাকে, প্রথমে থাকে ব্লগিং মানে কন্টেন্ট, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং, তারপরে হলো অন পেজ এসইও, বিভিন্ন রকম অনেক কিছু থাকে। এর উপর ভিত্তি করে ব্লগিং নামক একটা সেকশন, মানে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিশের ভিতরে কন্টেন্ট থাকতে হবেই, ওই নিশ রিলেটেড বা ওই কিওয়ার্ড রিলেটেড কন্টেন্ট থাকতে হবেই। অথবা আবার আপনার নিশ অনুযায়ী যদি আপনি গুগলে র্যাঙ্ক করতে চান, তাহলে গুগলের অ্যালগোরিদম অনুযায়ী আপনার যে নিশ থাকবে
নিশের যে মেন কিওয়ার্ডটা থাকবে, যেমন ব্লগ ইন, এরকম আপনার কয়েকটা পোস্টের ভিতরে বা মেন পোস্টের ভিতরে এই ব্লগ ইন কথাটা থাকতে হবে। তাহলে গুগল ধরে নেয় এটাই আপনার ব্লগ ইন নিশ, এটা গুগল ধরে নেয়। ঠিক আছে। আর যদি দেখা গেলো যে প্রায় বলতে গেলে 100টা কন্টেন্ট আছে, 100টা কন্টেন্টের ভিতরে প্রায় 90টা 80টা কন্টেন্টেই আপনি ব্লগ ইন কথাটা ইউজ করেছেন, মানে আপনার যে নিশ বা টপিক, এই টপিকটা ইউজ করেছেন, তাহলে গুগল ধরে নেয় আপনার ওয়েবসাইটটা হলো মাইক্রো ব্লগ। কি ব্লগ হিসেবে ধরে নেয়? একটু সারা শব্দ মাইক্রো দিয়েন, ব্লগ। সারা শব্দ দিয়েন, হ্যাঁ। কারণ গুরুত্বপূর্ণ ক্লাসগুলোতে যদি একদম চুপ থাকেন তাহলে অনেক কিছুই বোঝা যায় না, আর যদি সারা শব্দ দিয়ে ক্লাস করেন তাহলে দেখা যায় যে একটু নিজের ভিতরে অ্যাক্টিভিটি কাজ করে, তখন দেখবেন যে খুব ভালো মতো আপনাদের মাথায় বিষয়গুলো বুঝে আসতেছে। ওকে, সো ব্লগ ইন যদি আপনার নিশ হয় এবং এটা যদি আপনি আপনার 100টা ধরেন, আপনার ওয়েবসাইটে 100টা কন্টেন্ট আছে, 100টা কন্টেন্টের ভিতরে 80 থেকে 90টা কন্টেন্টেই আপনি ব্লগ ইন বা আপনার যে টপিক, এই টপিকের কথাটা উল্লেখ করেছেন, ব্লগ, ব্লগ ইন, ব্লগ ইনস, ব্লগার, এই সমস্ত কথাগুলো ইউজ করেছেন, তখন গুগল নিঃসন্দেহে ধরে নেবে যে আপনার ওয়েবসাইটটা মাইক্রো ব্লগ। তখন আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরটা অন্য অন্য ওয়েবসাইটের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ এবং গুগল আপনাকেই বেশি গুরুত্ব দিবে বা প্রায়োরিটি দিবে। মাইক্রো ব্লগে আমরা জানি সেই আদিকাল যুগ থেকে মাইক্রো ব্লগ সবসময় র্যাঙ্কে আছে এবং আগামী 10-15 বছরেও কিন্তু এই মাইক্রো ব্লগের চাহিদা কখনোই শেষ হবে না। 10 থেকে 15 বছরের ভিতরে কখনোই শেষ হবে না। তার পরবর্তী যে টেকনোলজি আসবে সে অনুযায়ী বলতে পারি না, কারণ আমি আপনাদেরকে ফেসবুকের যে লেটেস্ট আপডেট ইন্টারনেট 3.0 আপনার ওয়েব 3.0, সেই অনুযায়ী আমি বলতে পারছি না যে আসলে সেটা যদি সম্ভব হয় তাহলে হয়তো বা মাইক্রো ব্লগের সিস্টেমগুলো পাল্টে যাবে। ঠিক আছে, এরকম নিউজ তো কেউ শুনেছেন? আমরা বর্তমানে কিন্তু ওয়েব 2.0 ইন্টারনেট ইউজ করতেছি। ঠিক আছে, তো 3.0-র পরে আসলে আমি জানি না কত কিছু চেঞ্জ হতে পারে, বাট আগামী 10 থেকে 15 বছরের ভিতরে মাইক্রো ব্লগের প্রায়োরিটি সার্চ ইঞ্জিনের সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। এখন কথা হলো যে আপনার ধরেন 100টা কন্টেন্ট আছে ওয়েবসাইটে, এর ভিতরে আপনি 10 থেকে 15টা কন্টেন্ট দিলেন, যেই কন্টেন্টগুলো থেকে ভিজিটর বেশি আসে এবং সেখানে আপনার ব্লগ ইন বা ব্লগার, ব্লগের, ম্যাকমানি বাই ব্লগ ইন, এরকম বিভিন্ন কিছু ব্লগ রিলেটেড আছে, তাহলে সেটাকে ধরে নিবে হলো গুগল বুঝে নিবে যে আপনার ওয়েবসাইটটা মূলত ব্লগ ইন ক্যাটাগরির। এখন যদি এডুকেশন পারপাস থাকে, যেমন রেজাল্ট, তারপর এডুকেশন, অথবা দেখা গেলো টিউটোরিয়াল, এই জাতীয় কিছু, তাহলে গুগল ধরে নিবে আপনার ওয়েবসাইটটা কোন নিশের। একজন বলেন তো? এডুকেশন। এডুকেশন নিশের। এখন কথা হলো আপনি দেখা গেলো যে বিভিন্ন প্রাণী নিয়ে লেখালেখি করছেন, বিভিন্ন প্রাণী, একটা প্রাণী না, বিভিন্ন প্রাণী নিয়ে লেখালেখি করছেন, যেমন সিংহ নিয়ে লায়ন নিয়ে লিখছেন, টাইগার নিয়ে লিখছেন, কাউ নিয়ে লিখছেন, ডগ নিয়ে লিখছেন, ক্যাট নিয়ে লিখছেন, বিভিন্ন কিছু আপনার ওয়েবসাইটে কন্টেন্ট আছে। তখন অন্য আরেকজন বলেন তো যে গুগল কি হিসেবে ধরে নিবে যে আপনার ওয়েবসাইটটা কোন নিশের? এনিম্যাল নিশে। অন্য আরেকজন বলেন। এনিমেল হিসেবে ইয়ে করবে, সেটা কেন হবে? অ্যানিমেল হিসেবে কেন হবে? যেহেতু বন্য প্রাণী নিয়ে লেখালেখি করতেছে। হুম, এখানে প্রাণী মানে অ্যানিমাল হবে, এখানে কিন্তু কেউ বলতে পারবে না যে এটা ডগ নিশ। আবার এই নিশগুলোর ভিতরে ছোট ছোট ভাগ আছে, ঠিক আছে, যেমন অ্যানিমাল মানে কি, আপনি প্রত্যেকটা প্রাণী লিখছেন, ডগ নিয়ে লিখছেন, ক্যাট নিয়ে লিখছেন, কাউ নিয়ে লিখছেন, তারপরে হলো গট নিয়ে লিখছেন, টাইগার নিয়ে লিখছেন, তারপরে এলিফ্যান্ট নিয়ে লিখছেন, বিভিন্ন রকমের প্রাণী নিয়ে লিখছেন। এজন্য আপনাকে এখানে অ্যানিমাল হলো আপনার নিশ বা ক্যাটাগরি। এখন এখানে আবার মাইক্রো টপিক আছে। মাইক্রো টপিক কি? অ্যানিমালের ভিতরে ডগ একটা কিন্তু ক্যাটাগরি। এখন শুধুমাত্র ডগ নিয়ে যদি লেখেন, যেমন ডগ ফুড, ডগ বিচ, তারপরে হলো ডগ শেপার, তারপরে হলো বিভিন্ন রকমের ডগ হেলথ, এরকম শুধুমাত্র ডগ নিয়ে লিখছেন, কুকুর নিয়ে, ঠিক আছে, বিদেশিদের একটা ইয়াতে ধরছি, আমেরিকারা খুব পছন্দ করে এরকম, তো কুকুর ছানানা বা কুকুর এই জাতীয় ডগ নিয়ে লিখছেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার নিশ হয়ে যাবে অ্যানিমল না, তখন আপনার নিশ হবে কি? ডগ ডগ নিশ হয়ে যাবে হলো ডগ, কারণ আপনি শুধুমাত্র ডগ নিয়ে লিখছেন। এবং আপনার এটা কোন ব্লগে যাবে? এটা কি মাল্টি নিশে যাবে নাকি মাইক্রো নিশে যাবে? মাইক্রো। মাইক্রো মানে ছোট নিশে, ঠিক আছে, নির্দিষ্ট ইউনিক নিশে যাবে মাইক্রো। তাহলে দেখা গেল কি, যদি আমি অ্যানিমল নিয়ে, এক ব্যক্তি হলো ধরেন এখান থেকে নাজমুল ভাই হলো অ্যানিমল নিয়ে লিখছে তার ওয়েবসাইটে, যেমন টাইগার, এলিফ্যান্ট, ডগ, কাউ, বিভিন্ন অ্যানিমল নিয়ে লিখছে এবং তার নিশ হচ্ছে অ্যানিমল। আর ধরেন হলো এখান থেকে আরেকজন কে আছে, সাপোজ সালাউদ্দিন ভাই, তিনি হলো শুধুমাত্র ডগ নিয়ে লিখছে। এখন অন্য আরেকজন বলেন তো যে এই সালাউদ্দিন ভাইয়ের নিশটা কি মাইক্রো নাকি মাল্টি নিশ? মাইক্রো।
মাইক্রো নিশ। আর নাজমুল ভাইয়ের নিশটা কি? মাল্টি মাল্টি নিশ। তাহলে আরেকজন বলেন যে তাহলে কার ওয়েবসাইটের কন্টেন্টগুলো গুগল বেশি প্রায়োরিটি দিবে, মাইক্রো নাকি মাল্টি? মানে নাজমুল ভাইয়েরটা নাকি সালাউদ্দিন ভাইয়েরটা? মাইক্রো নিষেধটা। অবশ্যই নাজমুল ভাইয়ের মাইক্রো নিশটা প্রায়োরিটি বেশি দিবে বা গুরুত্ব বেশি দিবে এবং র্যাঙ্ক করবে খুব তাড়াতাড়ি এবং ভালো পর্যায়ে র্যাঙ্কে থাকবে। ঠিক আছে, এরকম একটা উদাহরণ যদি আপনাদেরকে দেখাই, আজকেও একজনকে এরকম বলেছিলাম, সেটা হলো এই ম্যাক মানি অনলাইন। এটা কিন্তু একটা নিশ। ঠিক আছে, শুধু যদি হইতো যে মানি মেকিং একটা নিশ, এখানে হইতে পারে ম্যাক মানি বাই এই বিজনেস, ম্যাক মানি বাই মনে করেন যে গার্মেন্টস, ঠিক আছে, বা ম্যাক মানি বাই আপনার ওই জুট মিল, এরকম বিভিন্ন হইতে পারে, ম্যাক মানি বাই ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকম হইতে পারে না, অফলাইন অনলাইন এরকম। কিন্তু আপনি যদি লেখেন যে ম্যাক মানি অনলাইন, এই যে শুধুমাত্র অনলাইনের একটা নিশ বা ক্যাটাগরি ম্যাক মানি অনলাইন। এখন এই ক্যাটাগরির উপর যদি আমি সার্চ দিই, ঘুরে ফিরে এই ওয়েবসাইটগুলি আসবে সবসময়। আপনি দেখবেন গত 3 থেকে 4 বছর বা 5 বছর ধরে এই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করতেছে। হয়তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে অক্টোবর 7, 2021, কিন্তু এটা হলো তাদের আপডেট। তারা নিয়মিত আপডেট রাখছে, তাদের কন্টেন্টকে সবসময় র্যাঙ্কে রাখার জন্য আপডেট রাখতেছে। প্রতি মাসে তারা আপডেট রাখে এই কন্টেন্টগুলো, কারণ এই একটা কন্টেন্ট থেকেই সে কিন্তু প্রতি মাসে লক্ষ লক্ষ ভিজিটর পাইতেছে। ঠিক আছে, শুধুমাত্র লক্ষ লক্ষ ভিজিটর পাচ্ছে এটা বললেই ভুল হবে। তাদের ইনকাম প্রফিটটা কিন্তু এখান থেকে প্রায় মিলিয়ন টাকার উপরে, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় মিলিয়ন, 10 থেকে 12 লক্ষ টাকা শুধুমাত্র একটা কন্টেন্ট দিয়ে তারা ইনকাম করতেছে। ঠিক আছে, এই ম্যাক মানি অনলাইনের উপর এই যে এটা। ঠিক আছে, এই স্ট্র্যাটেজিটা হলো আমরা যখন নাকি ওই অ্যাডসেন্স দিয়ে ইনকামের পর্যায়ে যাবো না, থার্ড নম্বর আপনাদেরকে 4টা স্টেপ দেখিয়েছিলাম অ্যাডসেন্স ইনকামের, 3য় নম্বর স্টেপে আপনারা বুঝতে পারবেন এই বিষয়টা। তারপরে দেখেন আরেকটা ওয়েবসাইট আছে সেভ দ্য স্টুডেন্ট, ও এখন র্যাঙ্ক ডাউন হয়েছে। সে কিন্তু গত 3 থেকে 3.5 বছর ধরে একই মানে ফার্স্ট পেজে আছি কোনো না কোনোভাবেই, এবং এই একটা মাত্র কন্টেন্ট নিয়ে। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন যে 5 দিন আগে সে এই কন্টেন্টটা পোস্ট করেছে। আসলে তথ্যটা এরকম না, তথ্যটা হচ্ছে হলো সে 5 দিন আগে তার কন্টেন্টটা আপডেট করছে, হালকা পাতলা একটু এডিট করছে এরকম। ঠিক আছে, তো এখান থেকে এরা কিন্তু ভিজিটর যদি আসে 1 লাখ, মনে রাখবেন তাদের ইনকাম এখান থেকে হইতেছে কয়েক গুণ, 10 থেকে 12 গুণ, প্রায় লাখ টাকা, আপনার বলতে পারেন যে মিলিয়ন টাকার উপর ইনকাম করতেছে। ঠিক আছে, 10 থেকে 12 লক্ষ টাকা শুধুমাত্র একটা কন্টেন্ট থেকে তারা প্রতি মাসে ইনকাম করতেছে। ঠিক আছে, প্রতি মাসে। তো বুঝতেই পারছেন যে কন্টেন্টের কিওয়ার্ডটা কতটা গুরুত্বপূর্ণ এবং নিশটাও কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি মাল্টি নিশ নিয়ে লেখালেখি করেন সেটা ব্লগিংয়ের ক্ষেত্রে, বাট আমরা কিন্তু এখানে মাল্টি নিশের বিষয়টা মাইক্রো নিশের বিষয়টা দেখাবো না, কারণ আমাদের টার্গেট হচ্ছে হলো অ্যাডসেন্স নেওয়া। আর অ্যাডসেন্স নিতে গেলে অ্যাডসেন্স সবসময় যে বিষয়টা আপনাকে বলবে সেটা হচ্ছে হলো আপনি ভেরিফাই কি বলে এটাকে, ভ্যারাইটি কন্টেন্ট নিয়ে লেখেন। ভ্যারাইটি কন্টেন্ট মানে হচ্ছে হলো যে কখনোই নির্দিষ্ট একটা ব্লগের উপর লিখবেন না। ঠিক আছে, লিখলে আপনাকে প্রাথমিক পর্যায়ে সে অ্যাডসেন্স দেবে না, কারণ যদি আপনি মাইক্রো নিশ নিয়ে কাজ করেন তাহলে আপনার সাইটে অ্যাডসেন্স পেতে গেলে ভিজিটর থাকাটা আবশ্যক। আমি কি বুঝাইতে পারলাম? মাইক্রো নিশে অ্যাডসেন্স পেতে গেলে ভিজিটর থাকা আবশ্যক, কিন্তু মাল্টি নিশে অ্যাডসেন্স পেতে গেলে ভিজিটর না থাকলেও চলে। ঠিক আছে, তবে আপনার কিওয়ার্ডগুলো যদি মাল্টি এবং মাইক্রোর পাশাপাশি হয়, যেমন ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে কি হলো কি রিলেশনশিপ, আমার নিশের নাম হচ্ছে রিলেশনশিপ। ঠিক আছে, আপনাদেরকে যে ডেমোটা দেখাবো রিলেশনশিপ, এই রিলেশনশিপের উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু আছে, তাই না? ফ্রেন্ড আছে, তারপরে হলো আবার আপনার রিলেটিভ আছে, তারপরে হলো দেখা গেল যে হাজব্যান্ড ওয়াইফ, বিভিন্ন রকমের কিন্তু আছে। তো এদের ক্যাটাগরি আবার আলাদা আলাদা, কিন্তু সবগুলো হলো কি প্রায় রিলেশনের একটা ভিতরে পড়ছে। এটা একটা নিশ আমার রিলেশনশিপ, বাট এটা মাল্টি এবং মাইক্রোর পাশাপাশি পড়বে, কারণ আমি যখন লিখতে থাকবো ফ্রেন্ড নিয়ে লিখতে থাকলে ফ্রেন্ডশিপ নিয়ে লিখতে থাকবো, রিলেটিভ লিখতে থাকলে রিলেটিভ, ওপিনিয়ন এরকমভাবে লিখতে থাকবো। ঠিক আছে, তখন আমার কন্টেন্টগুলো সাধারণত আপনাদেরকে যেগুলো দেখাবো সেটা হলো মাইক্রো এবং মাল্টি নিশের পাশাপাশি পড়বে। যখন আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো মাইক্রো প্লাস মাল্টি নিশের মাঝখানে পড়বে, তখন আপনার ওয়েবসাইটে মিনিমাম ভিজিটর থাকতে হবে। ঠিক আছে, সাপোজ আপনাদেরকে একটা টপিক্সের কথা বলি, সেটা হলো লিরিক্স, একটা টপিক্স লিরিক্স। এখন এই লিরিক্সের উপরে অনেকেই বলে যে অ্যাডসেন্স পাওয়া যায়, অনেকেই বলে পাওয়া যায় না। আপনারা কি কখনো লিরিক্স নিয়ে ঘাটাঘাটি করেছিলেন? জি ভাই, অনেক ওয়েবসাইট দেখছি এরকম আছে। দেখবেন যে অনেকেই বলে যে লিরিক্সে অ্যাডসেন্স পাওয়া যায়, আবার অনেকে বলে পাওয়া যায় না। তাহলে কারটা সঠিক? কেউ কি বলতে পারেন যে কারটা সঠিক? যে পাইছে হয়তো সে বলছে যে পাওয়া যায়, যে পায় না সে বলে যে পাওয়া যায় না। এটা তো হলো
পায় নাই, সে বলছে পাওয়া যায় না, কিন্তু আসলে কি কথাটা সঠিক যে লিরিক্স সাইটে পাওয়া যায় না? যেহেতু এটা একটা নির্দিষ্ট টপিক, না পাওয়ার সম্ভাবনা একটু, ভিজিটার না থাকলে মনে হয় পাবে না। এখন দেখেন অ্যাডসেন্স কোন জিনিসটা ফলো করে। অ্যাডসেন্সের এক কথার রুল, আমি এত বছর কাজ করে যেটা বুঝলাম, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিতে গেলে একটা কথার রুল মানে, শুধুমাত্র একটা, সেটা কি? অপকারিতার অপকারিতার চেয়ে উপকারিতা যদি বেশি হয়, অর্থাৎ অপকারের চেয়ে আপনার সাইটের মাধ্যমে ভিজিটর যদি উপকৃত বেশি হয়, তাহলে আপনার সাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবে। এটা হলো অ্যাডসেন্স পাওয়ার প্রথম শর্ত। মানে কন্টেন্ট বলে না, ওই যে আপনার কি বলা হয়, ভায়োলেশন, পলিসি ভায়োলেশনের কন্টেন্ট, বিভিন্ন রকমের অ্যাডাল্ট সাইট, ধরুন আপনি অ্যাডাল্ট সাইটে কন্টেন্ট অ্যাপ্লাই করলেন, অ্যাডাল্ট সাইট কেন দিবে না? কারণ সেটা উপকারের চেয়ে অপকার বেশি, ক্ষতি বেশি, লাভের চেয়ে ক্ষতি বেশি, এজন্য ওইখানে অ্যাডসেন্স আপনাকে দিবে না। তারপর ধরেন ক্র্যাক সাইট, ক্র্যাক সাইটে উপকারের চেয়ে ক্ষতি বেশি, লাভের চেয়ে ক্ষতি বেশি। আপনার হয়তো বা লাভ হচ্ছে, মানে প্রাথমিক সাময়িক পর্যায়ে লাভ হচ্ছে, কিন্তু ক্ষতি হইতেছে কার? যে ওই প্রোডাক্টটা তৈরি করলো বা ওই সফটওয়্যারটা তৈরি করলো, তার ইনকাম হচ্ছে না, বিজনেস হইতেছে না, এটা হলো তার লস। আর আপনার লস কি? আপনি হয়তো বা সাময়িক পর্যায়ে একটা ক্র্যাক ফাইল নিয়ে ইউজ করতেছেন, কিন্তু এটা আপনার ঝুঁকিপূর্ণ পিসির জন্য বা আপনার ডিভাইসের জন্য ঝুঁকিপূর্ণ। কি বলেন, ক্র্যাক ফাইল আপনার ডিভাইসের জন্য ঝুঁকিপূর্ণ না? জি, অবশ্যই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ। তো সুতরাং গুগল এখানে বুঝতেই পারছে যে যে নাকি এই অ্যাপসটা ডেভেলপ করছে বা সফটওয়্যারটা ডেভেলপ করছে, তার বিজনেস হচ্ছে না, এটা তার ক্ষতি। আর আপনি সাময়িক পর্যায়ে একটু উপকার পাচ্ছেন, বাট এটা আপনার ডিভাইসের জন্য একটা রিস্ক, এটা আপনার ক্ষতি। সুতরাং উপকারের চেয়ে অপকার বেশি। আপনি হয়তো বা ফ্রিতে কিছুদিন ইউজ করতে পারতেছেন, বুঝছি, কিন্তু ক্ষতি কিন্তু আছে, আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তার পাশাপাশি কিন্তু কোম্পানিরও ক্ষতি। এজন্য এই ক্র্যাক ফাইল ডাউনলোড বা ক্র্যাক জাতীয় এই সমস্ত সাইটে আপনাকে অ্যাপ্রুভাল দিবে না। আছে। এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমি দেখিয়েছিলাম, একটু আপনাদেরকে সতর্কতার জন্য, যেহেতু কথা এসে পড়লো এবং সময়ও কম, শর্টকাট দেখাই। সেটা হলো, যেমন আপনাদেরকে দেখাই, এটা কি হবে, থিমের নাম একটা বলি। ভাই ক্র্যাক সাইট কোনগুলো? এই যে দেখাচ্ছি, যে নিউজ ডাউনলোড, হ্যাঁ, যে নিউজ .zip ডাউনলোড দেই। এই যে দেখেন, আমি এটা হলো এই যে জে নিউজ, এটা কিন্তু একটা ক্র্যাক ফাইল। কারণ জে নিউজটা যদি আমরা কিনতে যাই, জে নিউজের মেন ওয়েবসাইট হচ্ছে এটা একটা ওয়ার্ডপ্রেস থিম, জে নিউজের নাম হচ্ছে এটা একটা ওয়ার্ডপ্রেস থিম, এবং এটা যদি আপনি রিয়াল বা এই সেলারের কাছ থেকে কিনতে যান, তাহলে কিন্তু আপনাকে খরচ করতে হবে হলো $59, ঠিক আছে, বলতে গেলে 5,000 টাকার মতো, 5,000 টাকার মতো আপনাকে খরচ করতে হবে। তাহলে সেটা আপনাকে ও কেন ফ্রিতে দিয়ে দিবে? ঠিক আছে, প্রথমে বলবো ক্র্যাক ফাইল কখনো ইউজ করবেন না। আর দ্বিতীয় নম্বর বলবো হলো ওই নিশের ব্যাপারে আসলো যে কোন নিশে আপনাকে অ্যাপ্রুভাল দিবে বা দিবে না, সেটা হচ্ছে হলো ক্র্যাক ফাইল কখনো ইউজ করবেন না। আর এই যে ওয়েবসাইটে এখন চলেন আমরা একটু দেখে আসি যে এই সাইটে অ্যাডসেন্স আছে কি নাই। একটু রিফ্রেশ দিলাম, আমি আর অ্যাড ব্লকার ছিল, অ্যাড ব্লকারটা অন অফ করে দিলাম। এবার একটু রিফ্রেশ দিই, দেখা যাক অ্যাডসেন্স আছে কি নাই। দেখেন তো অ্যাডসেন্স পাইছেন? দেখা যায় কি অ্যাডসেন্স গুগল অ্যাডস? আছে তো ভাই। হ্যাঁ আছে। জি ভাই আছে। তাহলে আমি একটু আগে বললাম যে ক্র্যাক ফাইল, এরা কিন্তু ক্র্যাক ফাইলটা তো ডাউনলোড লিংক দিচ্ছে, তাই না? এই যে ক্র্যাক ডাউনলোড লিংক দিচ্ছে। ভাই অনেক সময় কি হয়, অ্যাডসেন্স পাওয়ার পরে এগুলো করা যায়। আচ্ছা, এটার উত্তরও দিতেছি আমি, এটার উত্তর আমি দিতেছি। দেখেন এই যে ডাউনলোড হেয়ার, একটা লিংক দিয়ে দিছে ডাউনলোড হেয়ার। আমরা জানি যে ডাউনলোড সাইটের জন্য কোনো পাওয়া যায় না, অ্যাডসেন্স পাওয়া যায় না, এটা আসলে ভুল ধারণা। ডাউনলোড সাইটের জন্য পাওয়া যায় যদি সেই ডাউনলোডটা আপনার সকলের জন্য উপকারটা বেশি হয়, অপকারের চেয়ে মানে ক্ষতির চেয়ে লাভটা বেশি হয়, তাহলে আপনি অ্যাডসেন্স পাবেন। যেমন সিম্পল একটা উদাহরণ দিব, যে ডাউনলোড সাইট থাকলেই যে অ্যাপ্রুভ পাওয়া যাবে না, এটা ভুল ধারণা। ডাউনলোড সাইট থাকলেও অ্যাপ্রুভ পাওয়া যাবে, তবে শর্ত একটা মানবেন। সেই শর্তটা কি? যে কোনো নিশ নিয়ে কাজ করেন না কেন, শর্ত একটা মানবেন, সেটা কি? ক্ষতির চেয়ে লাভ যেন বেশি হয়, অপকারের চেয়ে উপকার যেন বেশি হয়। যেমন আপনি বললেন যে ডাউনলোড সাইটে কখনোই, বা ইউটিউবাররা বলে থাকে যে ডাউনলোড সাইটে কখনোই মানে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিবে না, এটা ভুল কথা। ডাউনলোড সাইটে দিবে, সেটা হইতে হবে উপকার বেশি। যেমন আমি দেই গেমস বা দেই গেমিন ফন্ট ডাউনলোড, দেখেন আপনাকে এক কথা দেখিয়ে দিব, গেমিন ফন্ট ডাউনলোড। এবার ক্লিক করলাম একটা ফন্টের সাইটে। আমরা ফটোশপ নিয়ে কাজ করি, ইলাস্ট্রেটর নিয়ে বিভিন্নভাবে কাজ করি, এই ফন্টগুলো আমাদের প্রয়োজন হয় না? প্রয়োজন হয়, তাই না? তো দেখেন এখানে কিন্তু অ্যাডসেন্স আছে, লোডিং হইতেছে।
একটা সাইট ওপেন করি একটা। আচ্ছা মেবি অ্যাডস এটার বন্ধ রাখছে, এটা তো কিছুদিন আগে দেখেছিলাম। এট অন্য আরেকটাতে যাই, বেস্ট গেমিং অ্যাপ। আচ্ছা এটাতে দেখি। এটাও কিন্তু একটা নিশ, আর এটা হলো মাইক্রো নিশের ওয়েবসাইট। হ্যাঁ, এটা কিন্তু মাইক্রো নিশের ওয়েবসাইট। এই যে দেখেন আসছে ভার্জিনিটি অ্যাডস, ভিগনেটি অ্যাডস, দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্সের অ্যাডস। ঠিক আছে, তার জি মানে ভাইয়া। তার মানে কি আমরা বুঝলাম এই যে এটাও কিন্তু একটা ডাউনলোড। ওই যে আপনারা এতদিন শুনে আসছেন যে ডাউনলোড সাইটে অ্যাডসেন্স পাওয়া যায় না, বা ডাউনলোড কথাটা লেখা থাকলে অ্যাডসেন্স পাওয়া যায় না, এটা ভুল কথা। শর্ত আপনার হলো ওই টেকনিকটা মানবেন, কোনটা, যেটা গুগল বলে থাকে। ওইটা হলো আপনারা এতদিন যেটা শুনছেন যে ডাউনলোড কথা, তারপরে হলো আপনার ওই বিভিন্ন কিছু লেখা থাকে, সেক্স নামক কথা, পোর্ন কথা, এগুলো দিয়ে সাধারণত দেয় না। হ্যাঁ, কারণ ওইগুলো, এই সমস্ত কথাগুলো সাধারণত মানুষ কি ব্যাড কাজে বা অপকারের কাজে, ক্ষতির কাজে ব্যবহার করে। এজন্য এটা হলো ইউটিউবাররা বা আপনার বিভিন্ন ব্লগাররা বলে থাকে। বাট আমি যেটা বলবো সেটা বলবো হলো গুগল কখনোই, আপনি গুগলের কোনো কমিউনিটি যান, গুগল অ্যাডসেন্সের কমিউনিটি, কোথাও পাবেন না যে ডাউনলোড সাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেয় না এরকম কথা লেখা আছে। এগুলা কখনোই গুগল কোথাও বলে নাই। আমি এত ঘাটছি, অনেক ঘাটছি, কোথাও পাই নাই যে ডাউনলোড সাইটে ওয়েবসাইট অ্যাপ্রুভ দেওয়া যাবে না, অথবা এফিলিয়েট লিঙ্ক থাকলে ওয়েবসাইট অ্যাপ্রুভ দেওয়া যাবে না। ঠিক আছে, অথবা এটা বলা নাই যে কি যেন ওই ডাউনলোড শব্দটা দিয়ে কন্টেন্ট লিখে থাকলে অ্যাডসেন্স দেওয়া যাবে না, এরকম কথা কোথাও লেখে নাই। ঠিক আছে, তাহলে আমাকে এটাই ভাইয়া আজকে আমাদের টপিক কি ভাইয়া? আজকে কি কোনটা নিয়ে করাবেন? কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, আসতেছি, আপনারা লাইনে থাকেন, তাহলে বুঝতে পারবেন কেন আমি এই কথা নিয়ে আলোচনা করতেছি। কিওয়ার্ড রিসার্চ তো এই জন্যই, এ টু জেড শিখতে হবে আপনাকে কিওয়ার্ড রিসার্চের। আর প্রথমে আমি বলে দিয়েছি যে আজকের কিওয়ার্ড রিসার্চ শিখলে আপনাদের ব্লগিনও রাখতে পারবেন এই কিওয়ার্ড রিসার্চগুলো, এবং সকল ফ্রি পেড সব কিছুতে আপনারা জানতে পারবেন টিক্সগুলো। ঠিক আছে, আচ্ছা এখন কথা হলো যে এই যে ডাউনলোডের কথাটা আমরা প্রমাণ পেয়ে গেলাম যে ডাউনলোড লেখা থাকলেও অ্যাডসেন্স পাওয়া যাবে, তবে শর্ত হলো একটাই, যে ক্ষতির চেয়ে লাভ বেশি হইতে হবে, অপকারের চেয়ে উপকার বেশি হইতে হবে। এটাও যদি আপনার ওয়েবসাইটে থাকে, অ্যাডসেন্স আপনি আজকে না পান, কালকে না পান, পরশু পাবেন, যদি কন্টেন্ট ভালো থাকে। এফিলিয়েট লিঙ্কে কেন ওয়েবসাইট দেয় না, এটা আমাকে একটু যদি প্রশ্ন করেন, শর্টকাটে বলবো হলো এফিলিয়েট লিঙ্কে ক্লিক করলে ওই কন্টেন্ট, মানে একটা প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করলেন, হ্যাঁ, ক্লিক করলে কি ওয়েবসাইটটা আপনার ইয়াতে থাকে, মানে ওই কন্টেন্টটা কি আপনার ওয়েবসাইটে থাকে, নাকি ভিজিটর অন্য কোনো পেজে চলে যায়, অন্য কোনো ওয়েবসাইটে চলে যায়? বলেন তো, রেফারেল হয়ে অন্য ওয়েবসাইটে চলে যায় না? অন্য ওয়েবসাইটে চলে যায়। যেমন এই যে আমার যেটার কথা বলছিলাম, এই 14 ওয়ে, আবার আপনাদেরকে দেখাই যে এই ওয়েবসাইটটা গত 3 বছর 3.5 বছর ধরে ফার্স্ট পেজে আছে। ঠিক আছে, এটাতেই আমি দেখাই, আর এফিলিয়েট করে, মূলত অ্যাডসেন্স ইউজ করে না, এফিলিয়েট করে। এখন এখানে অ্যাডসেন্স পাওয়া যাবে না, কেন পাওয়া যাবে না? কারণ অ্যাডসেন্স বলে নাই যে এফিলিয়েট লিঙ্ক ইউজ করলে অ্যাডসেন্স পাওয়া যাবে না, বরং এটা বলছে যে আপনার ওই থার্ড পার্টি ওয়েবসাইটে চলে গেলে অ্যাডসেন্স পাওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য আমরা অ্যাডসেন্স ইউজ করার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিব যে ওই কী বলে, এক্সটার্নাল লিঙ্ক 1 থেকে 2টা সর্বোচ্চ করার জন্য হেল্পফুল, এবং কন্টেন্ট রিলেটেড, অন্য কিছু না। এখন দেখেন এখানে সাধারণত বেস্ট পেড সার্ভে সাইট, এটা তো হলো অ্যাডসেন্সের। ক্লিক হার টু স্টার্ট, এটা একটু দেখি। এই যে দেখেন, এই একটা লিঙ্কে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখা যাক আমাকে কোথায় নিয়ে যায়। আচ্ছা, অফারটা এখন বন্ধ আছে, এই যে অফারটা বন্ধ আছে, মানে অফারটা নাই, এজন্য এখানেই লিঙ্ক করছে। এই যে দেখেন লেখা আছে ইউ আর এলিজিবল ফর দিস অফার, মানে নিচের অফারগুলো আমাকে সাজেস্ট করতেছে, এই অফারটা নাই আপাতত ওদের। তাহলে অন্য আরেকটাতে দেখি। ব্লু হোস্টে আসে কিনা, ব্লু হোস্ট তো, এই যে দেখেন এখানে কি লেখা আছে, উইথ ব্লু হোস্ট। যদিও লিঙ্কের দিকে আপনারা একটু খেয়াল করবেন, এই নিচের দিকে একটু খেয়াল করে, নিচে কিন্তু লেখা আছে, এটাকে বলা হলো আপনার ওই শর্ট অ্যান্ড ইউআরএল বা রিডাইরেক্ট। এটা ওয়ার্ডপ্রেসে প্লাগইন আছে, সহজেই করা যায়, মানে মনে হয় যে এটা নিজস্ব ওয়েবসাইটের ভিতরেই কন্টেন্ট, আসলে না, এটা রিডাইরেক্ট হয়ে আপনাকে নিয়ে যাবে অন্য আর একটা থার্ড পার্টি ওয়েবসাইটে। এফিলিয়েট সাইটে মূলত এই কারণেই অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যায় না, কারণ এরা বলে যে আপনার কন্টেন্টই যেন থাকে, অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যেন রিডাইরেক্ট না হয়ে যায়। এখন এদেরকে ভিজিটর যখন এখানে এই মাউসটা রাখবে, হোভার করবে, হোভার করার পরে এখানে দেখবে যে না, এখানে তো দেখা যাচ্ছে এই ওয়েবসাইটের নাম savethestudent.org, বাট যখন ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্লু হোস্টে চলে আসলাম। তার মানে এটা রিডাইরেক্ট হয়েছে কি হয় নাই, বলতে পারেন?
রিডিরেক্ট হয়েছে। হয়েছে, এজন্যই মূলত এফিলিয়েট সাইটে অ্যাডসেন্স পাবে না। আর ওই যে যা বললাম যে ডাউনলোড, ক্র্যাক, অ্যাডাল, ফ্রি, পোর্ন, ওগুলাতে কেন হবে না, সেটা হলো যদি লাভের চেয়ে ক্ষতি বেশি হয়, অপকারের চেয়ে উপকার বেশি হয়। এটা হলো আপনার একবারে সিম্পল এবং বেসিক একটা ধারণা দিলাম, ঠিক আছে। বাকিগুলো আরও বিস্তারিত পরবর্তীতে যখন আমাদের সময় হবে বা প্রবলেমে পড়বেন তখন জানাবো। তো চলেন আমাদের নিশ সম্পর্কে আসা, মূলত আমরা জানতে পারছি যে নিশ বিষয়টা কি, এবং নিশের ভিতরে আমরা এই ধরনের কিওয়ার্ড কখনোই নিব না। যেমন ডাউনলোড, আমাদের যে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমরা কখনোই নিব না, কারণ আমাদের ইনকাম প্ল্যানটা কি শর্ট প্রসেসের নাকি লং প্রসেসের বলেন তো? অবশ্যই শর্ট দুটোই প্রসেস। ভাই। না না, দুটোই। এখন আপাতত আমরা অ্যাডসেন্স অ্যাপ্রুভ নিতে চাচ্ছি আগে, তাই না? তার মানে এটা আমাদের এখন ধরতে হবে শর্ট। পরবর্তীতে আমরা কিভাবে ট্রাফিক আনি এটা অ্যাডসেন্সও জানে না বা গুগলও জানে না, হয়তো বা গুগল অনুমোদিত কিন্তু গুগল জানে না। সুতরাং আমরা এটাকে শর্ট বলতে পারি, ঠিক আছে, লং না। লং হইলেও আপনি কন্টেন্ট লিখবেন অ্যাডসেন্স পাবেন কি পাবেন না এমন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কন্টেন্ট লিখতে এক পর্যায়ে ট্রাফিক পাবেন কি পাবেন না। আর আমরা যেটা শিখছি এখানে ট্রাফিক, আমি আগেই বলে দিচ্ছি যে ট্রাফিক না পেলে আমি কোনো দায়ভারী নিই না, কারণ এখানে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। মাল্টিনিশ, মাইক্রো নিশে ট্রাফিক থাকতে হয়, মাল্টিনিশে কখনো ট্রাফিক না থাকলেও চলে, ঠিক আছে। আর যদি মাইক্রো এবং মাল্টির মাঝখানে হয় তাহলে মোটামুটি ট্রাফিক থাকতে হবে অ্যাডসেন্স পাইতে গেলে 10 জন, 5 জন, 2 জন প্রতিদিন এরকম, ঠিক আছে। আর যদি সম্পূর্ণটাই মাল্টিনিশ হয় তাহলে ট্রাফিক না থাকলেও চলবে, শুধু কোয়ালিটি কন্টেন্ট থাকলেই চলবে এবং অন্যান্য রিকোয়ারমেন্টগুলো থাকলেই চলবে। সো এই ধরনের কিওয়ার্ড আমরা আপাতত নিব না, যেহেতু এগুলো সম্ভাবনাময়ী কিওয়ার্ড। যে ডাউনলোড, এটা দিয়ে দিতেও পারে না, ওই যেই থিওরিটা বললাম ওই থিওরির উপর ভিত্তি করে। এজন্য আমরা কোন ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব? প্রথমে হলো আমরা কিওয়ার্ড রিসার্চের বিষয়গুলো একটু রিমুভ, ওকে। আপনাদেরকে ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কাজ করব হলো মূলত সেমরাশ ওয়েবসাইটে। তো সেমরাশের যদি আমরা প্রাইস এবং প্ল্যানটা দেখি, আরে আল্লাহ, সেমরাশ মূলত কিনতে গেলে যদি সিঙ্গেল কিনতে যান খুব বেশি বাজেট লাগবে। সেদিনও সম্ভবত আমি দেখিয়েছিলাম, এই যে দেখেন খুব বেশি বাজেট লাগবে, প্রায় 10,000 9,000 টাকা নিয়ে নামতে হবে আপনার শুধুমাত্র প্রতি মাসে খরচ করার জন্য। তো এটা আমাদের জন্য পসিবল না আপাতত। সো আমরা কি করব, গ্রুপ ভিত্তিক কাজ করব, যেখানে নাকি 100 থেকে 150 টাকা গ্রুপ ভিত্তিকে আপনারা টুলসটা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আমরা যে টুলসের টাকাটা দিয়েছিলেন সেখান থেকে এই সেমরাশটাও কিন্তু অন্তর্ভুক্ত, অর্থাৎ 1 মাসের জন্য আপনারা সেমরাশ ফ্রিতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ইউআরএল সহকারে, এবং ক্লাসের শেষে বলে দিব যে কিভাবে কাজ করতে হবে। আর যেহেতু গ্রুপ ভিত্তিক কাজ, আপনার ওই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে তারা আপনি 24 ঘন্টা বা সবসময় ব্যয় করবেন না, তাই না? আর অন্য কাজ আপনার আছে, এজন্য এখানে সম্ভবত জনপ্রতি 1 থেকে 2 ঘন্টা করে সময় পাবেন। 2 ঘন্টা বহুত সময়, মানে প্রতিদিন যদি আপনি 2 ঘন্টা পান, আপনি তো কিওয়ার্ড রিসার্চ প্রতিদিন করবেনও না, একদিনই করবেন, 1 ঘন্টার মতো লাগবে সময়, বড় জোর 2 ঘন্টা লাগবে। হ্যাঁ লাগুক 2-3 দিন প্রথম দিকে, কিন্তু কথা হলো 1 মাস আপনার জন্য সময়। এই 1 মাসে আপনি 2 ঘন্টা করে সময় পেলেও 60 ঘন্টা। কিওয়ার্ড রিসার্চ করতে কি আপনার 60 ঘন্টা লাগে বলেন তো? না ভাই এখন আর লাগে না, আগে লাগতো। আগে 1-2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লাগতো, পরবর্তীতে দেখা গেল 20-30 মিনিটে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। মানে সেমরাশের কাজটা শেষ হয়ে যাবে, বাকিটা অন্য কাজ বাকি আছে। তো প্রথমে আমরা হলো কিওয়ার্ড রিসার্চ সেমরাশ দিয়ে করব, তারপরে গুগলে ডিএপিএতে কাজ করব। এজন্য প্রথমে আমাদের লাগবে হলো সেমরাশ নামক কিওয়ার্ডটা, সেমরাশ টুল কিওয়ার্ড রিসার্চের জন্য। শীতে হাত কাঁপতেছে আমার, বুঝলেন। দ্বিতীয় নম্বর আমাদের লাগবে হলো মোজবার এক্সটেনশন। মোজবার এই এক্সটেনশন ইনস্টল করে সবাই অ্যাকাউন্ট করছেন তো, ঠিক আছে। আর তৃতীয় নম্বর জানতে হবে হলো গুগল অ্যাডভান্স সার্চ নলেজ। বানান ভুল হতে পারে। আচ্ছা, সো এই 3টা টুলসের কাজ যদি আমরা জানতে পারি, তাহলে 2022 সালের ইন্টারনেট বিশ্বে আপনি কিওয়ার্ড রিসার্চে এক্সপার্ট হতে পারবেন। আমি কি বুঝাইতে পারলাম? এই 3টার কাজ যদি আপনি সঠিকভাবে জানেন, তাহলে 2022 সালের ইন্টারনেট বিশ্বে আপনি কিওয়ার্ড রিসার্চে এক্সপার্ট হইতে পারবেন। এমনকি যারা আপওয়ার্কে এবং ফাইবারে কাজ করে নিয়মিত ফ্রিল্যান্সার হিসেবে, আপনিও সেইভাবে কাজ করতে পারবেন। মানে আজকের ক্লাসটার উপর নির্ভর করতেছে যে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন কি পারবেন না। যারা চান তারা পারবেন,
যদি কারো ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করা থাকে তারা সেখানেও কিন্তু একটা গিগ তৈরি করে ফেলতে পারেন আজকের ক্লাসটা করার পরে, এবং ক্লায়েন্টকে কিন্তু আপনি কিওয়ার্ড দিতে পারবেন। এবং আমি আপনাকে 100% গ্যারান্টি দিব যে এই ক্লাসটা করার পর আমি যেভাবে কিওয়ার্ড রিসার্চ করবো সেভাবে যদি কিওয়ার্ড রিসার্চ করে ক্লায়েন্টকে দিতে পারেন, ক্লায়েন্টস শুধু খুশি হবে না, অনেক ক্লায়েন্টস খুশি হয়ে আপনাকে টিপসও দিবে। অর্থাৎ আপনার অর্ডার নিচ্ছে $10, আপনাকে $12 $15 দিয়ে দিবে, $2-3 বাড়িয়ে, যদি আপনি চাইতে পারেন। কাজটা এত ভালো মানের হবে। তবে এই ক্ষেত্রে আপনার প্রয়োজন হলো মনোযোগ দিয়ে কাজ করা, ঠিক আছে, মনোযোগ দিয়ে। ওকে, ভাই ভিডিও রেকর্ড করতেছেন? হ্যাঁ রেকর্ড হচ্ছে। সো দেখেন এই যে শ্যামরাশ, এখন শ্যামরাশে আমরা গেলাম। শ্যামরাশে যাওয়ার জন্য আপনাদের এখানে অনেকগুলো টুলস আছে, হ্যাঁ সবগুলো তো আর আপনাদের কাজের জন্য না, আপনারা কাজ করবেন এই যে নিচে যেটা গ্রিন কালারের আছে, এই গ্রিন কালারের দুইটা আপাতত কোয়ালবোর্ডটা আপনারা, আপনাদের কাজ নাই, যদিও কোয়ালবোর্ডটা কিনে রাখছি, এটা আপনাদের জন্যই কিনে রাখা, বরাদ্দ করা, বাট এখন আর কেউ ঢুকবেন না, ঠিক আছে। ঢুকলে দেখা গেলো যে ঢুকতে পারেন, কোনো সমস্যা না, বাট অনেক সময় ডেনিয়েট হয়ে যাবে, হ্যাঁ আপাতত ডেনিয়েট সম্ভবত আছে। এই যে এখন কিন্তু একটু প্রবলেম আছে, হ্যাঁ আস্তে আস্তে লগ ইন হইতে পারে, বাট এই কাজটা করলে ওই দেখা গেলো যে পরবর্তীতে যেই ব্যক্তি আসবে তার আবার শ্যামরাশে সমস্যা হতে পারে, ঠিক আছে, যদিও সলভ করা পসিবল, বাট এখন দরকার কি, আপনার প্রয়োজন নেই। আর যারা জানেন কোয়ালবোর্ডের কাজ প্রিমিয়াম ভার্সন ইউজ করছেন তারা করতে পারেন নিজের সময়, আপনাকে যে নির্দিষ্ট সময় দেওয়া হবে ঠিক ওই সময় আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন, আপনার সময় শেষ আপনি ওয়েবসাইট থেকে বের হয়ে যাবেন। আমি কি বুঝাইতে পারছি রিকোয়েস্টটা? জি ভাই। জি ভাই, আপনি কিন্তু আমরা যদি গ্রুপে ডিসকাস করে টাইম একটু ম্যানেজ করে নিতে পারি তাহলে তো সমস্যা হ্যাঁ সেটা ক্লাসের শেষে আপনারা করে নেবেন। আচ্ছা, ভাই একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। যে অ্যামাজন কিওয়ার্ড রিসার্চের জন্য কি আলাদা টুলস আছে নাকি অফকোর্স অফকোর্স অ্যামাজনের জন্য আলাদা কিওয়ার্ডের জন্য টুলস আছে, ঠিক আছে। অ্যামাজনের জন্য শ্যামরাশ না, এটা শুধু শ্যামরাশ শুধুমাত্র গুগল সার্চ ইঞ্জিনের জন্য, আর বিং এর জন্য আবার আলাদা আছে, ঠিক আছে। বিং এর জন্য আহারেফটা এখনো পর্যন্ত বেস্ট বিং, ঠিক আছে। আবার ইউটিউবের জন্য আলাদা আছে এরকম। তো গুগলের জন্য যেহেতু আমরা কাজ করব, গুগলের জন্য শ্যামরাশটা একদম বেস্ট, ঠিক আছে। ওকে, তো আমরা এখন অ্যাক্সেসে ক্লিক করব। যখন আপনাদেরকে লগ ইন ইনফরমেশন দিব, আপনারা ইউজার ইমেল আইডি বা ওই যে ইমেল আইডিটা দিব, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ঠিক এরকম আসবে। তখন আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে কি করবেন, অ্যাক্সেস নামে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি কিন্তু এরকম একটা এরর দেখতে পাবেন, মানে আপনার ওয়েবসাইটে শ্যামরাশে ঢুকতে পারবেন না, এরর দেখতে পারবেন। তখন এখানে এই ইনস্টল নাও বাটনে ক্লিক করতে হবে। ইনস্টল নাও বাটনে ক্লিক করার পর এই যে এখানে একটা ডাউনলোড নামক অপশন, এখান থেকে একটা এক্সটেনশন ফাইল, জিপ ফাইল ডাউনলোড করতে হবে। সো এটা আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে যে ডাউনলোড ফাইল কোথায় করতে পারি, আচ্ছা ডাউনলোড অপশনে যাই, এখানেই করি, ঠিক আছে। ডাউনলোড দিয়ে দিলাম, একদম ছোট একটা ফাইল। ডাউনলোড যখন হয়ে যাবে তখন ওই ফাইলটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এটাকে আনজিপ করবেন। আনজিপ করার ক্ষেত্রে নিয়মটা একটু সবাই খেয়াল রাখেন, অনেকেই সঠিকভাবে আনজিপ করতে জানে না, এজন্য প্রবলেমও হয়। সো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করবেন, এই যে সবার শেষে একটা অপশন আছে না, এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু অনেকগুলো অপশন আছে কি, প্রথম অপশন আছে হলো ওপেন উইথ উইন্ডার, এক্সট্রাক্ট ফাইল, একটা সিলেক্ট করি, তারপরে এক্সট্রাক্ট হার, আর একটা হলো এক্সট্রাক্ট টু এই ফাইলটার নাম বাই ফোল্ডারটার নাম, গ্রুপ বাই এসইউ টুল, ভার্সন এত পয়েন্ট এত, ঠিক আছে। সো এইখানে ক্লিক করবেন, সবার শেষেরটা ক্লিক করলাম, দেখেন আনজিপ হয়ে গেছে, এই যে এই ফাইলটা আনজিপ কিন্তু হয়ে গেছে। এখন আমি কি করব, আমি আমার গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পর ঠিক এই যে উপরে এক্সটেনশন যে মেনুটা আছে, এক্সটেনশন অপশন থেকে নিয়ে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন। ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে, একটার নাম হচ্ছে হলো লোড আনপ্যাক, আর একটা প্যাক এক্সটেনশন, আর একটা আপডেট। আপনি কি করবেন, এই লোড আনপ্যাকে ক্লিক করবেন। লোড আনপ্যাকে ক্লিক করলাম, তারপর আপনার ওই যে ফাইলটা আছে না, যেটা এক্সট্রাক্ট করলেন, ওই ফাইলটাকে সিলেক্ট করবেন, জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করবেন, তারপর সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিবেন। দেখেন ইনস্টল হয়ে গেছে। ওকে, ইনস্টল যখন হয়ে গেছে এখন আপনি ব্যাক করে আবার এই ওয়েবসাইটে যাবেন। লগ আউট হলে লগ ইন করে নেবেন, আর যদি লগ ইন থাকে তো ভালো, জাস্ট একটা রিফ্রেশ করে নেবেন, এই যে রিফ্রেশ বা রিলোড দিয়ে নেবেন, ঠিক আছে। রিলোড দিয়ে নিলাম। এখন যদি আমি অ্যাক্সেস নামে ক্লিক করি, আমাকে কিন্তু শ্যামরাশে নিয়ে যাবে। যদি কোনো কারণে না নিয়ে যায় আপনি আমাকে নক করবেন মেসেঞ্জারে, ঠিক আছে। এই আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন, এখন কিন্তু শীতের রাত, হ্যাঁ আপনারা অনুগ্রহ করে সকাল 11টার পরে সাপোর্ট নিতে গেলে সকাল 11টা থেকে নিয়ে রাত 9টার আগ পর্যন্ত বা 8:30টার আগ পর্যন্ত মেসেজ করবেন, ঠিক আছে। ওই দেখা গেলো 10টার পরে বা 11টার পরে অনেকের জন্য, আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় আপনাদেরকে সাপোর্ট দেওয়া, যেন সকালে বা দিনে চেষ্টা করবেন সাপোর্ট নেওয়ার। ওকে, এই হলো আমাদের এই শ্যামরাশের একটা এই ডেমো দেখতে পাচ্ছেন এরকম। তো এখান থেকে আমরা দুইটা পদ্ধতিতে কাজ করতে পারি, বাট আজকে আপনাদেরকে আমি আচ্ছা ইউআরএল আরেকটা হলো কিওয়ার্ড ম্যাজিক। সো কিওয়ার্ড ম্যাজিকটা আগে দেখাই, সময় থাকলে আমি ইউআরএলটা দেখাবো, ঠিক আছে।
সো এখানে অনেকগুলো কাজ আছে, সবগুলো আপনার জন্য আপাতত না। আপনার জন্য যেটা দরকার বা আপনার ওয়েবসাইটে কন্টেন্ট লেখার জন্য যে কিওয়ার্ড খুঁজতেছেন, যে কোন বিষয়ে কন্টেন্ট লিখবো, সিলেক্ট করলাম। আমার নিশের নাম কি? রিলেশন, তাই না? আমার নিশের নাম রিলেশন। আপনার নিশের নাম টেকনোলজি হইতে পারে, বা এডুকেশন হইতে পারে, স্পোর্টস হইতে পারে, বা নিউজ হইতে পারে। আপনার নিশের বা ক্যাটাগরির নাম হলো কি, ওই আর্টস হইতে পারে, গার্ডেন হইতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। বাট মাই নিশ মানে ডেমো নিশ আপনাদেরকে যেটা করে দেখাবো আমি, সেটা হলো রিলেশনশিপ। ঠিক আছে, এখন এই রিলেশনশিপ কিওয়ার্ডের উপরে আমি জাস্ট এই রিলেশনশিপ আমার কিওয়ার্ডটাই আমি কপি করলাম। কপি করে প্রথমে কি করব, এই শ্যামরাশের এখানে দেখবেন যে কিওয়ার্ড রিসার্চের এখানে ম্যাজিক টুল, কিওয়ার্ডস ম্যাজিক টুল নামক একটা অপশন আছে, এখানে যাব। কিওয়ার্ড ম্যাজিক টুলে গেলাম, যাওয়ার পর অনেক ধরনের কিওয়ার্ড। এখন আপনার ক্যাটাগরি অনুযায়ী, যেমন যদি আপনার ক্যাটাগরি হয় টেকনোলজি, তাহলে মোবাইল হতে পারে, স্মার্টফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, ম্যাক হতে পারে, আইফোন হতে পারে, স্মার্ট ওয়াচ হতে পারে, তারপরে হলো আপনার কি স্মার্ট টিভি হতে পারে, তারপরে হলো নেটফ্লিক্স হতে পারে, মুভি হইতে পারে, মুভি না সরি, ওই কি বলে এই প্রিমিয়াম যে ভার্সনগুলো, অ্যামাজন প্রাইম হতে পারে, নেটফ্লিক্সও হতে পারে, টেকনোলজির ভিতরে ওই মুভির ভিতরেই পড়ে আবার অনেক ক্ষেত্রে। তারপর হলো আপনার কিন্ডল ইবুক, বিভিন্ন রকমের আছে টেকনোলজিতে। হ্যাঁ, যে টেক রিলেটেড ওই বিষয়ে আপনি লিখে সার্চ দিবেন, যেমন স্মার্ট মোবাইল লিখে সার্চ করবেন, বা বেস্ট স্মার্ট মোবাইল, বেস্ট স্মার্ট ওয়াচ, এটা হলো আপনার টেকনোলজি। স্পোর্টস হইলে ফুটবল আপডেট বা ক্রিকেট, এগুলো লিখে সার্চ দিবেন। যদি আপনার দেখা গেলো যে এই যে আমার রিলেশনশিপ, আমি রিলেশনশিপ লিখে সার্চ দিলাম, বা কতক্ষণ পরে ফ্রেন্ডশিপ বা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এগুলো লিখে আমি সার্চ দিব। এরকম ছোটোখাটো কিওয়ার্ড লিখে আমি কি করব, এভাবে সার্চ দিব। আপনার এটা ধারণা নিতে হবে, যদি ধারণা নাই পান একদম আমাকে বলবেন, আমি জাস্ট একটা ভেবে বলে দিব, এটা লিখেও আপনারা দেখা গেলো সার্চ করতে পারেন। এখন আমার টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করতে হবে। টার্গেটেড কান্ট্রি আপনি যে কোনো বিশ্বের যে কোনো কান্ট্রিতে সিলেক্ট করতে পারেন, এখানে যেগুলো দেওয়া আছে। আপনি চাইলে বাংলাদেশও নিতে পারেন, ইন্ডিয়াও নিতে পারেন, পাকিস্তান, বাট আমি ইউএস নিব আপনাদেরকে দেখানোর জন্য। আমি সব সময় দেখানোর জন্য ইউএসটা করে থাকি, বাট কাজ করার জন্য বিভিন্ন কান্ট্রি নিয়ে করে থাকি। সম্প্রতি যে প্রজেক্ট করতেছি সেটা আমি বাংলাদেশ নিয়ে করতেছি। ঠিক আছে, অনেকে মনে করে যে বাংলাদেশে ইনকাম খুব কম, আসলে না। বাংলাদেশে 2022 সালে এসে ইনকামটা আপনার অন্যান্য যেমন ইন্ডিয়া, পাকিস্তানের চেয়েও বেশি হইতেছে বাংলাদেশে। এটা অনেকেই জানে না, বাট একটু ট্রিক খাটাইতে হয়, ওগুলো আপনাদেরকে শিখাবো সিপিসি রেট বাড়ানোর ক্ষেত্রে। সো রিলেশনশিপ, এই রিলেশনশিপ আমার টার্গেটেড কান্ট্রি ইউএসই থাকুক ডিফল্টটা, এবং আমি সার্চে ক্লিক করলাম। আচ্ছা, আপনাদের কাছে যদি 20 মিনিট একটু বেশি সময় নিতে পারি, আপনাদের কি কোনো প্রবলেম হবে? না ভাইয়া, কোনো সমস্যা যদি নেই। কারো কোনো প্রবলেম হয় চলে যান, ভিডিও রেকর্ড হচ্ছে, আমারই তো আজকে দেরি হইলো। ওকে, এই হলো আমি রিলেশনশিপ নিয়ে সার্চ করলাম। দেখেন রিলেশনশিপ নিয়ে গুগলে মানুষ প্রতি মাসে ইউনাইটেড স্টেট থেকে, শুধুমাত্র আমেরিকা থেকে 1 মিলিয়ন কিওয়ার্ড লিখে সার্চ করে, মানে 10 লক্ষ টাইপের কিওয়ার্ড লিখে সার্চ করে। 10 লক্ষ টাইপ, যেমন একটা হলো মানুষ রিলেশনশিপ লিখে, অনেকে লেখে রিলেশনশিপ কোর্স, কেউ লেখে প্লাটোনিক রিলেশনশিপ, আবার রিলেশনশিপ মিমিস, তারপরে কি সিম্বায়োটিক রিলেশনশিপ, লং ডিস্টেন্স রিলেশনশিপ, পলি রিলেশনশিপ, রেডিট রিলেশনশিপ। ঠিক আছে, তারপর আপনার ওপেন রিলেশনশিপ, কত রকমের কি। এখন কি বুঝতে পারছেন যে মূলত কিওয়ার্ডগুলো আমরা কিভাবে পাই? জি ভাই, বুঝতে পারতেছি। মানে আপনার যে টপিকটা থাকবে বা আপনার মাথায় যে কোনো একটা ওয়ার্ড আসবে, ওই ওয়ার্ডটা লিখে সার্চ করবেন, আপনার ক্যাটাগরি রিলেটেড, দেখবেন যে আপনাকে অটোমেটিক্যালি স্যামরাশ দিয়ে দিবে ক্যাটাগরি। এখন ভাই ভিজুয়াল আর্ট লিখে সার্চ দেন। ভিজুয়াল আর্ট লিখে সার্চ দিব। আচ্ছা, আমি হ্যাঁ। চাচ্ছিলাম একবার এই করতে। আচ্ছা ঠিক আছে, আমি ভিজুয়াল আর্ট, ভিজুয়ালটা বানানটা বলেন, আমার ভুল হইতে পারে, VISUAL, ভিজুয়াল স্পেস আর্টস। ওকে, আর্টস দিলাম, ইউনাইটেড স্টেটই থাকুক, সার্চ দিলাম। দেখেন ইউনাইটেড স্টেট থেকে কতজন মানুষ সার্চ করে প্রতি মাসে? 30,000 কিওয়ার্ড লিখে সার্চ করে। ঠিক আছে, 30,000 কিওয়ার্ড শুধুমাত্র ভিজুয়াল আর্ট দিয়ে সার্চ হয়। এখন কারো ওয়েবসাইটের নাম যদি visualartski.com, জি ভাই। আপনি মাথায় রাখেন, এটা আপনাকে আমি অ্যাডভান্স গ্যারান্টি দিয়ে দিচ্ছি, আপনার ওয়েবসাইটে 5 থেকে 6 মাসের মাথায় মিনিমাম 3 থেকে 5 লক্ষ ইমপ্রেশন আসবে আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, মিনিমাম
3 থেকে 5 লক্ষ ইমপ্রেশন আসবে। এখন ইমপ্রেশনের লাভ কি? যদি ভিজিটর না আসে, মনে রাখবেন সবসময় অ্যাডসেন্সের ক্ষেত্রে ইমপ্রেশন বা সিপিএম এর একটা অপশন আছে, ওই ইমপ্রেশন অনুযায়ী ওই ইমপ্রেশন অনুযায়ী আপনার সিপিসি রেটটা বেড়ে যাবে। ঠিক আছে, দেখা গেল যে আপনার ইমপ্রেশন 1 মিলিয়ন, কিন্তু ট্রাফিক আসছে মাত্র 10,000, ক্লিক পড়ছে মাত্র 200। দেখবেন অন্য ব্যক্তি 5,000 ক্লিকে যা ইনকাম করছে, আপনি 200 ক্লিকে তার চেয়ে ডাবল ইনকাম করছেন। ঠিক আছে, এরকম। এখন আপনার ওয়েবসাইট যদি আপনি ওই ব্লগিংয়ের সিস্টেম করতে পারেন, আপনি তো ব্লগিং জানেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে 5 থেকে 6 মাসের ভিতরে টোটাল আপনার ইমপ্রেশন আসবে 3 লক্ষ থেকে 5 লক্ষ। ঠিক আছে, কারণ এটা হলো আপনাদেরকে যেটা দেখাচ্ছি, শুধুমাত্র ইউনাইটেড স্টেট থেকে গত মাসের ভলিউম হচ্ছে হলো 1,63,000 ভলিউম। ঠিক আছে, এই ভিজুয়াল আর্টস কথাটা লিখে সার্চ করে। বাট এই রিলেটেড আরও কিন্তু অনেক কিওয়ার্ড আছে। ঠিক আছে, তার পাশাপাশি এটা তো ইউনাইটেড স্টেটের হিসাব দিলাম, এই ভিজুয়াল আর্টস লিখে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সার্চ হয় কি না? হ্যাঁ, চায়নাতে বেশি সার্চ হয়। চায়নাতে বেশি সার্চ হয়। আচ্ছা, চায়নাতে গুগলের সার্চ ইঞ্জিনটা একটু রিস্ট্রিক্ট করা, বুঝলেন? তবে আপনি যখন ওই যে baidu.com আছে না, চায়নার একটা ইয়া আছে আপনার সার্চ ইঞ্জিন, baidu.com-এ যদি সাইটটা ইন্ডেক্স করতে পারেন আর লিখতে পারেন কন্টেন্ট, তাহলে দেখা গেল যে চায়না থেকে আপনি ভিজিটর পাবেন। ঠিক আছে, এবং না আপনার ভাই, চায়না না, ফিলিপিন্স। চায়না না, কোন দেশে? ফিলিপিন। গুগলে সার্চ গুগল ফিলিপ ট্রেন্ডে ফিলিপ দেখলাম যে ফিলিপিনে নাকি সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, যাই হোক, ফিলিপাইনে গুগল অ্যাডসেন্স অ্যাভেলেবেল এবং গুগল সার্চ ইঞ্জিনও অ্যাভেলেবেল। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে হলো ওয়ার্ল্ড ওয়াইড আসে ট্রাফিক, সো ভিজুয়াল আর্টে এগুলোই আসে। তো আমি একবারে কাজগুলো করে নিই। হ্যাঁ, যেহেতু আপনাদেরকে ডেমো দেখাবো, তার মানে আমারও কিওয়ার্ড দরকার না, এজন্য আমি একসাথে মানে এক ঢিলে দুই পাখিটা করে নিচ্ছি। রিলেশনশিপ দিলাম সার্চ, সবগুলো একই নিয়ম, আপনি আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি, একটু লোডিং নিতেছে। আচ্ছা ভাইয়া, ওই যে শ্যাম রাশি কি কোনো সার্চ লিমিট আছে নাকি? শ্যামরাসে সার্চ লিমিট বলতে প্রতিদিন আপনাদের না, এইভাবে সার্চ লিমিট নাই, আপাতত নাই, কিন্তু আপনারা চেষ্টা করবেন প্রতিদিন 10টার উপরে না নেওয়ার জন্য। মানে এই যে রিলেশনশিপ নামক একটা কিওয়ার্ড নিলাম, এখান দিয়েই তো আমি অনেকগুলো কিওয়ার্ড পাবো। আবার দেখা গেলো রিলেশনশিপ রিলেটেড কি আছে, ফ্রেন্ডশিপ লিখে আবার আরেকটা সার্চ দিলাম। আবার দেখা গেলো যে আমি কি লিখবো, এই রিলেটিভ লিখে আরেকটা সার্চ দিলাম। এরকম আলাদা আলাদা কিওয়ার্ড, 10টা কিওয়ার্ড যদি নেন, আপনার অসংখ্য কিওয়ার্ড, আপনার শেষ হবে না তো কিওয়ার্ড নিয়ে। আচ্ছা, এটাই দেখেন রিলেশনশিপ নিয়ে আমি আজকে সার্চ দিব, এবং আজকে যে কিওয়ার্ডগুলো পাবো এই কিওয়ার্ডগুলো দিয়ে আমি পরবর্তীতে কাজ করব। নতুন করে আর কোনো কিওয়ার্ড আপনাদের ডেমো ওয়েবসাইট, ওই যে নোবডি লাভ মি, সেখানে নতুন কোনো কিওয়ার্ড আমি নিব না। আজকে যেটা নিয়ে সার্চ করব, এখান থেকেই বিভিন্নভাবে কাজ করে এই যে এই ওয়েবসাইটে আমি মূলত কি করব, আপনাদের কাজ করে দেখাবো। সো রিলেশনশিপ, এখন কথা হলো যে 1 মিলিয়ন কিওয়ার্ড আছে, এবং ইউনাইটেড স্টেট থেকে জাস্ট রিলেশনশিপের উপর প্রায় 10 মিলিয়ন, মানে 1 কোটি মানুষ গত মাসে সার্চ করেছে। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড তো আরও হবে, কোটি হবে, 1 মিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইডে। যাই হোক, এখন কি 1 মিলিয়ন কিওয়ার্ড সবগুলোই কি নিয়ে আমি কাজ করতে পারবো? কখনোই পারবো না। এখানে ডিফিকাল্টি নামক একটা অপশন আছে শ্যামরাস। এই ডিফিকাল্টিটা হলো কয়েকভাবে, মানে 4 ধাপে, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি হয় 4 ধাপে। শ্যামরাসের ডিফিকাল্টি যদি কেউ বুঝতে পারেন একবার, তাহলে আর কিছু লাগে না। এই ডিফিকাল্ট মানে আপনার কম্পিটিটরের চেয়ে আপনি র্যাঙ্ক করতে পারবেন কিনা তাকে টপকিয়ে, এই জিনিসটা ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 4 টাইপস শ্যামরাসে, এটা অন শ্যামরাস। এবং গুগল শ্যামরাসের এই অ্যালগোরিদমটা ফলো করে, অন্য কোনো টুলসেটটা ফলো করে কিনা জানি না, হারাফিটা ফলো করে না, বাট শ্যামরাসেরটা ফলো করে গুগল, কারণ গুগল নিজেও শ্যামরাস ইউজ করে। ঠিক আছে, এটা আপনারা গুগলের ডেভেলপার যে 300টা প্রোডাক্ট, কয়েকটা প্রোডাক্টে দেখতে পারবেন তারা শ্যামরাসের রিভিউ দিয়েছে অলরেডি। ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টি 4 টাইপস অন শ্যামরাস। প্রথম নাম্বার হচ্ছে হলো আপনার যেটা স্টেপ থাকে হলো 0 থেকে নিয়ে 14%, এটা হলো ভেরি ইজি, ইকুয়াল টু ভেরি ইজি। দ্বিতীয় নম্বর আরেকটা আছে হলো, সবগুলো নাম আমার মনে নাই, এই যে এখান থেকে আপনাদেরকে দেখাই, কেডি মানে হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। এই কেডি এখানে যান, দেখেন কয়েকটা অপশন আছে, প্রথম আরেকটা বাড়াইছে, 1 2 3 4 5টা 6টা, আচ্ছা 6টা অপশন দিছে, আগে 4টা অপশন ছিল। এখানে অনেক কিছু নতুন আসছে, নিউ নামক একটা নতুন টুলটা আমি আজকে একটু আগে কিনছি তো আপনাদের জন্যই। আমি ইউজ করি আরেকটা ইন্ডিয়ান একটা টুলস, ওইখানে আমার মাত্র ওই আপনার 250 রুপির মতো লাগে, আর এখানে হলো 800 কত টাকা, 50 টাকার মতো লাগছে, ওই যে গ্রুপ ভিত্তিক কিনছি এই জন্য।
তো নিউ নিউ আরও অপশন আছে, যাই হোক এখানে হলো আপনার 1 2 3 4 5 6টা অপশন আছে। প্রথমটা হচ্ছে হলো এখান থেকে দেখে নেবেন আপনারা, আমি আর লিখলাম না। প্রথমটা হলো ইজি, ভেরি ইজি হলো 0 থেকে নিয়ে 14, আর সাধারণ ডিফল্ট ইজি হচ্ছে হলো 15 থেকে নিয়ে 29, আর পসিবল মানে সম্ভব ব্যাকলিং করে করে বিভিন্ন কিছু করে অন পেজ এসইও অফ পেজ এসইও টেকনিক্যাল এসইও করে সম্ভব র্যাঙ্ক করা, সেটা হলো 30% থেকে নিয়ে 49%। আর ডিফিকাল্ট মানে কঠিন হবে, তবে পেড ট্রাফিক বা পেড যদি খরচ করেন, টাকা ডলার খরচ করেন, প্রমোট করেন, তাহলে হয়তো বা এখানে পসিবল, সেটা হলো 50 থেকে 69। আর হার্ড মানে কি, এখানে পেড থেকে খরচ করলে আপনার লস হইতে পারে, লাভও হইতে পারে, মানে 50-50 থাকবে। পেড ট্রাফিক খরচ নিতে হবে, বাট লস হইতে পারে, লাভও হইতে পারে। আর ভেরি হার্ড এখানে পসিবলই না আপনার, আপনি পেড ট্রাফিক নিয়েন বা স্পন্সর যতই কিছু করেন না কেন, আপনার উপর দিয়েও আরও স্পন্সর আছে, আপনি দিবেন হলো $100 প্রতি ক্লিকে, আরেকজন আছে $105 দিয়ে দিবে প্রতি ক্লিকে, মানে ওই পেড ট্রাফিক নেওয়ার জন্য, ঠিক আছে, গুগল অ্যাডসের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে। আচ্ছা, এই যে ওটা হলো ভেরি টাফ। তো আমরা কোনটা নিয়ে কাজ করব বলেন তো, সবচেয়ে ইজিটা ভেরি ইজি নাকি একবারে ভেরি হার্ড, কোনটা নিয়ে কাজ করব? আমরা নতুন, আমাদের ওয়েবসাইট নতুন, কোনো র্যাঙ্ক নাই, কোনো ব্যাকলিঙ্ক নাই, এই দুইটার হয়তো একটাও কাজ করবো না ইজি অথবা ইজি। আমরা হলো ভেরি ইজি নিয়ে কাজ করব সবসময়, কখনোই ইজি নিয়ে কাজ করবেন না। হ্যাঁ, ইজি নিয়ে কখন কাজ করতে পারেন, যখন আপনি এক্সপায়ারেড ডোমেন কিনবেন, এটা হলো ব্লগিংয়ের ক্ষেত্রে ইজি নিয়ে কাজ করা যায়, এক্সপায়ারেড ডোমেন ইনস্ট্যান্ট ট্রাফিক আনার জন্য, ঠিক আছে, একটু পেড ট্রাফিক কাজ করতে হয়, কারণ ইজিতে সাধারণত কেউ পেড প্রমোশন নেয় না। সেক্ষেত্রে আপনি যদি পেড প্রমোশন নেন বা হালকা ইনভেস্ট করেন, আপনার র্যাঙ্কটা আগে থাকবে, আপনি ভালো ট্রাফিক পাবেন, প্রফিট ভালো, ওটা হলো ইনভেস্টের ক্ষেত্রে। বাট আমরা যেহেতু জিরো ইনভেস্টে গুগলে র্যাঙ্ক করব, এবং র্যাঙ্ক করাটাই আমাদের এখানে উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো অ্যাডসেন্স পাওয়া, ইমপ্রেশন বাড়া এবং পসিবিলিটি বাড়া অ্যাডসেন্স পাওয়ার জন্য। সো সব কিছু মিলে আমরা ভেরি ইজি করবো। বাট যদি আপনি ব্লগ ইন করতে চান এবং ফ্রিতে গুগল থেকে ভিজিটর পেতে চান এবং প্রায়োরিটি পেতে চান র্যাঙ্ক ইন ফ্যাক্টরে, তাহলে ভেরি ইজিটাই আপনি নেবেন, এটা আমি বলবো, ঠিক আছে। আর এখানে হলো 0 থেকে 14 দেয়, আমি কি করি জানেন, আমি 14 নেই না, আগে প্রথমে 14টা দেখাই। 0 থেকে 14 অসংখ্য কিওয়ার্ড আছে, অসংখ্য কিওয়ার্ড আছে এখানে। যখন আমি ভেরি ইজি দিলাম, আমাকে 1 মিলিয়ন কিওয়ার্ডের থেকে দেখাইলো মাত্র 3800 কিওয়ার্ড, এবং টোটাল ইউএসএ গত মাসের ভলিউম 2,31,900 সামথিং প্লাস, ঠিক আছে, প্রায় 2,30,000-এর মতো টোটাল ভলিউম। তো এখন ইউনাইটেড স্টেটের 1000 ট্রাফিক, বাংলাদেশের 10,000 ট্রাফিক, মানে অনেকে বলে থাকে যে ইউনাইটেড স্টেট থেকে 1000 ট্রাফিক আপনার যা ইনকাম আসবে, বাংলাদেশ থেকে 10,000 ট্রাফিক আসলে আপনার অনেকটা ইকুয়ালিটি সমান সমান ওরকমই ইনকাম আসবে, ঠিক আছে। এটা হলো মানে অনেকে বলে থাকে, যদিও ইদানিং এটা একটু ভুল ধারণা হইতেছে 2022 সালে এসে, কারণ বাংলাদেশের সিপিসি রেটগুলো বেড়ে গেছে, এখন অনেকে 5 সেন্ট 10 সেন্ট 15 সেন্টও পায় এখন বর্তমানে পার ক্লিকে। আচ্ছা, তারপর আমরা কি করব, ভেরি ইজি নিলাম, নেওয়ার পরে আমার কত কিওয়ার্ড আসলো, 3800 কিওয়ার্ড আসলো। আপনারা ভেরি ইজিটা নেবেন প্রথমে, তারপর আমি বলতেছি। এখন আমি ভলিউমে যাব, ভলিউমে যে বললাম কত, ইউনাইটেড স্টেটের মিনিমাম 1000 ট্রাফিক, শ্যামরাশের মিনিমাম 1000 ট্রাফিক মানে অনেক কিছু, ঠিক আছে, কারণ শ্যামরাশ সবসময় কম দেখায়, অর্থাৎ শ্যামরাশ যদি দেখায় যে এখানে মান্থলি ভলিউম 1000, মনে রাখবেন গুগলে সেটা 5 থেকে 6000ও হইতে পারে, কখনো কখনো 8 থেকে 10,000ও হইতে পারে, কারণ শ্যামরাশ হলো একটা এভারেজ রেঞ্জ ভিত্তিক দেখায়। রেঞ্জ মানে কি, ওই ফ্রিকোয়েন্সি সিস্টেম ক্যাচ করতে 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 হুট করে একটা রেজাল্ট ক্যাচ করে, ঠিক আছে। এটা একটু যদি বুঝাই আপনাকে, তাহলে এই নিচের দিকে খেয়াল করেন যে তাদের লাস্ট আপডেটটা কবে আসছে, আপডেট প্রসেসে আসে, প্রতি সপ্তাহে এরা নিয়মিত আপডেট করে, হ্যাঁ। তো এই যে দেখেন লাস্ট উইক, এবং এখনও ওই ফ্রিকোয়েন্সি বা রেঞ্জের সিস্টেমে আছে, হঠাৎ করে তারা ক্যাচ করে ফেলবে নেক্সট উইকের জন্য ডাটাটা, ঠিক আছে, প্রতি সপ্তাহে ক্যাচ করে। তো প্রতিদিনেরটা তো আর ক্যাচ করে না, তাই না, প্রতিদিনের ডাটা যদি ক্যাচ করতো গুগল থেকে শ্যামরাশ, তাহলে আমরা বুঝতে পারতাম যে এক্স্যাক্টলি ভলিউম। তবে এটা মনে রাখবেন, শ্যামরাশ শুধুমাত্র সপ্তাহের একদিনের ডাটাটা ক্যাচ করে, একদিনে যদি হয় 1000 ট্রাফিক, মানে 1000 মান্থলি ট্রাফিক দেখায় একদিনে, মনে রাখবেন সেখানে 5 থেকে 6000 সার্চ হয় অলরেডি। এটা শ্যামরাশের ক্ষেত্রে, অন্য অন্য টুলসের ক্ষেত্রে প্রযোজ্য না, এমনকি আহরেফসের ক্ষেত্রে আমি প্রযোজ্য দেয় না। তবে আহরেফসে বলা যায়, হ্যাঁ, যদি আহরেফসে 1000 লেখা থাকে, হয়তো বা গুগলে 2 থেকে 3000 বা 2500 সার্চ হয়, বাট শ্যামরাশে আপনি মনে রাখবেন, শ্যামরাশের 1000 ভলিউম মানে গুগলের রিয়াল ভলিউম হচ্ছে হলো, বা রিয়াল কিওয়ার্ড সার্চ ভলিউম হচ্ছে আপনার 5 থেকে 6000, কখনো কখনো 8, 10,000, 15,000 হয়। ওকে, এখন আমি মিনিমাম 1000 নিয়ে অ্যাপ্লাই ক্লিক করলাম, ভলিউম 1000 নিলাম। তো দেখেন আমার কিওয়ার্ড আসছে কয়টা মাত্র, বলেন তো,
দুইটা কিওয়ার্ড আসছে, মাত্র দুইটা কিওয়ার্ড আসছে, এটার ভলিউম হলো 2.3 মানে 2300-র মতো। বাট এটা দিয়ে যদি আমি র্যাঙ্ক করতে পারি তাহলেও অনেক বেশি ট্রাফিক, ঠিক আছে। আর আমরা সাধারণত সাজেস্ট করে হলো 100-র ভিতরে, 100 থেকে মিনিমাম 100 নিতে হবে, বাট আমি 100 নিব না, আমি 1000 নিয়ে কাজ করব, কারণ আমার কাছে অলরেডি অনেক কিওয়ার্ড নেওয়ার মতো আছে। 100-তে যদি ক্লিক করি তাহলে 331টা কিওয়ার্ড, এত দরকার কি আমার? আমি তো কন্টেন্ট লিখবো গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাইয়ের জন্য মাত্র 15 থেকে 20টা কন্টেন্ট, তাই না? তার মানে আমার কিওয়ার্ড লাগবে কয়টা বলেন তো? 20টা কন্টেন্ট লিখবো, কিওয়ার্ড লাগবে কয়টা? ফোকাস কিওয়ার্ড, মেন কিওয়ার্ড লাগবে 20টা। তো আমি এতগুলো নিয়ে কি করব? এখান থেকে ফিল্টার ইন করে নেই, ভালো রেজাল্ট আলাটাই নেই। 1000, এই দুইটা কিওয়ার্ডই আমি নিব, ঠিক আছে। এখন যদি এখানে এরকম হইতো যে আমার কিওয়ার্ড দরকার হলো 20টা, কিন্তু আমি এখানে পাইছি হলো 100 কিওয়ার্ড, তাহলে সেখানে আমি কি করতাম? ওই ভেরি ইজিতে এখানে একটা নিচে অপশন আছে, ভেরি ইজিতে হলো 0 থেকে নিয়ে 14%। আমি কি করতাম? ফ্রমে মানে 0 লিখতাম, 0 লিখতাম না, বা 2 এর ভিতরে লিখতাম কত, যেমন 10% বা 5% এভাবে লিখতাম। আমি সাধারণত 5% দিয়ে কাজ করি, ঠিক আছে। তারপরে যাই হোক, আমি কি করলাম, একটু এই ভলিউমটা কাটা দিয়ে আপনাদেরকে দেখাই সিস্টেমটা। আপনাদের যদি বেশি কিওয়ার্ড থাকে তখন এই জিনিসটা ফলো করবেন যে ফ্রমে যা ইচ্ছা তাই থাকবে, মানে 0 থাকবে, এবং 2 অপশনে আপনি দিবেন প্রথমে 5 দিয়ে যদি আপনার পর্যাপ্ত কিওয়ার্ড পান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি 5 দিয়ে না পান তখন 8 দিয়ে যদি না পান তাহলে 10, আর 10 দিয়ে যদি না পান তারপরে আপনি 14 পর্যন্ত নেবেন, ঠিক আছে। দেখেন 0 থেকে 5 ডিফিকাল্টিতে আমার 300, 200, 500, 700 এরকম কিওয়ার্ডে কি আছে? 574টা কিওয়ার্ড আছে এরকম, এই 0 থেকে 5 ডিফিকাল্টিতে। এখন আমি এখানে ধরেন কি দিব, মিনিমাম ট্রাফিক দিব হলো 100। এখানে 100 মানে হলো ওই গুগলে সার্চ হয় 1 থেকে 1500, তাও 37টা কিওয়ার্ড কি আমি পেয়েছি। তাহলে আমি 100 না দিয়ে আমি 500 দেই, আমার কম কিওয়ার্ড দরকার, আমার তো আরও টপিকস আছে, রিলেশনশিপ, তারপর নিব ফ্রেন্ডশিপ, এরকম নিব আমি কিওয়ার্ড, তাই না। একটা কিওয়ার্ড আমি পাইছি, 720টা ভলিউম হয়, সেটা হলো টু মেনটেন গুড ব্যালেন্স ইন এ হরিজন্টাল রিলেশনশিপ ইউ মাস্ট। এটা একটা, এর ভিতরে অনেক কিছু কিওয়ার্ড আছে, গুড ব্যালেন্স একটা, হরিজন্টাল রিলেশনশিপ একটা, আর পরে হলো ইউ মাস্ট একটা নোয়ের মতো। আচ্ছা যাই হোক, সো আমি এত কিছু করব না, আমি হলো 1000 ভলিউমটা নিব এবং 1000 ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি ভেরিয়েজিটাই নেই, তাহলে দুইটা কিওয়ার্ড আমি পেয়ে গেছি অলরেডি। ওকে, এই দুইটা কাজ আপনাকে করলেই চলবে। আরেকটা অপশন আছে, সেটা আমি দেখাচ্ছি, আর বাকিগুলো আপনার দরকার নাই, কারণ আমরা সবসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব। এখানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, ইংলিশ ভাই সিপিসি তো জিরো। না, আমার এখানে ব্লগ ইনের দরকার নাই, তো আমার এখানে কি দরকার? কন্টেন্ট দরকার। সিপিসি রেটটা একটু বলি, সিপিসি রেটটা আপনার জন্য নট ম্যাটার, ঠিক আছে। এই সিপিসি রেটটা কাদের জন্য ম্যাটার করবে বলেন তো? যারা নাকি পিন ভেরিফাই অ্যাডসেস নিয়ে কাজ করবে। পিন ভেরিফাইয়ের পরে আবার কিওয়ার্ডের একটু ভ্যালু থাকবে। আর একটা জিনিস খেয়াল রাখেন, ব্লগিনের ক্ষেত্রে সিপিসিটা নট ফ্যাক্ট কেন? এটা হলো শ্যামরাসের ক্ষেত্রে, আহারেফ হলে অন্য কিছু কথা বলতাম। কারণ এই সিপিসি রেট মানে কি? কস্ট পার ক্লিক, অর্থাৎ ওই যারা নাকি গুগলে স্পন্সর করে না, এই যে অ্যাডস লেখা থাকে, আপনি যখন সার্চ করবেন ম্যাক মানি অনলাইন, ম্যাক মানি অনলাইন, আচ্ছা ইন্স্যুরেন্স লিখি, ইন্স্যুরেন্স লিখলে দিতে পারে ইন্স্যুরেন্স অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাড তো ব্লগার ইউজ করছে, অ্যাড ব্লকারটা কেটে দেই, একটু ডিসেবল করে দিই। কি ব্যাপার, গুগল কি গরিব হয়ে গেল নাকি? ওর কোনো স্পন্সর নাই ইন্স্যুরেন্সে। কি দিতে পারি, কি দিতে পারি? নেম সেভ দেন, ডোমেন হোস্টিং না? নেম সেভ দিলে অনেক অ্যাড চলে আসে। এই যে দেখেন অলরেডি নেমচিপ একটা, এই যে অ্যাড। এখন যদি আমি এই নেমচিপের এই লিঙ্কে ক্লিক করি তাহলে নেমচিপ থেকে গুগল কিছু টাকা কেটে নেবে, ঠিক আছে। অ্যাড স্পন্সর করছে, এই হলো শ্যামরাসের সিপিসি মানে এটা। আর আহারেফসের সিপিসি সেটা একটু অন্য বিষয়, সেটা আপনার পাবলিশারের উপরও ভিত্তি করে, আবার অ্যাডভার্টাইজের উপর ভিত্তি করে। বাট শ্যামরাসের জন্য যেটা, এটা হলো শ্যামরাস আপনার অ্যাডভার্টাইজার যারা আছে তাদের রুলস ফলো করে সিপিসি রেটটা দেয়, ঠিক আছে। তো আপনি চাইলে মানে কি, এই যে দেখেন রিলেশন ইজ দ্য ওয়ার্ড, এই ভংসং যে আমি একটা কিওয়ার্ড ধরেন এরকম একটা কিওয়ার্ড দিলাম, কত বড় একটা কিওয়ার্ডের জন্য বললাম ভংসং, এই কিওয়ার্ডটা যে আছে, এই কিওয়ার্ডটা দিয়ে আমি চাইলে কি করতে পারবো? গুগলে পেড প্রমোশন করতে পারবো এবং র্যাঙ্ক নাম্বার 1-এ নিতে পারবো আমার পেজ, কোনো এসইও করা ছাড়াই, কোনো এসইও করা ছাড়াই,
জাস্ট কন্টেন্ট লিখবো 200 থেকে 300 বা 500 ওয়ার্ডের, তারপর বাস বাকিটা কাজ করতে পারবো এরকম। ঠিক আছে, আর যাই হোক, আর এটার খুব ভেরি ইজি, কারণ 84টা আরও 84 জন মানুষ এটা নিয়ে লেখালেখি করছে রিলেটেড, আর এটা নিয়ে প্রায় অনেক বেশি লেখালেখি আছে বিভিন্ন ফোরামে, প্রশ্ন উত্তর সাইটে, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় কমেন্টিনে আছে এজন্য। বাট এটাতে আমি র্যাঙ্ক করতে পারবো, কারণ এখানে হলো সার্চ ফ্রিকোয়েন্সি খুবই কম। এটা কি সার্চ ফ্রিকোয়েন্সি বলে, এই যে শার্প ফিচার, ঠিক আছে, শার্প ফিচার মানে কি, অর্থাৎ এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে যদি আমি র্যাঙ্ক করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা বা দুইটা ইমেজ ব্যবহার করতে হবে, দেখতে হবে আমার কম্পিউটার কয়টা ইমেজ ব্যবহার করছে সেটা আমি দেখাবো পরবর্তী কন্টেন্ট লিখতে গেলে। ইমেজ ব্যবহার করতে হবে আমাকে 1 থেকে 2টা, আর যদি আর একটু ভালো হয় যদি আমি কোনো ভিডিও লিঙ্ক করাই, ইউটিউবের ভিডিও এমবেড করাইতে পারি বা নিজের সার্ভারে কোনো ভিডিও আপলোড করতে পারি, ঠিক আছে। বাট ভিডিও দিলে র্যাঙ্কটা তাড়াতাড়ি হবে। আর এখানে এই কিওয়ার্ডটাতে মূলত কোনো ইমেজ বা ভিডিও নাই, জাস্ট আমি কন্টেন্টের সাথে একটা ইমেজ জুড়ে দিলেই কিন্তু আমি সহজেই র্যাঙ্ক করতে পারবো। একটা ইমেজ জুড়ে দিব, আর কোনো ভিডিও অডিও দিতে হবে না এরকম। আর এই কন্টেন্টে আমি ইমেজ দিব এবং ভিডিও দিতে হবে যদি ওই নাম্বার 1-এ যে আছে তার উপর র্যাঙ্ক করতে চাই। ইমেজও দিতে হবে, ভিডিও এমবেড বা ভিডিও আপলোড দিতে হবে, প্লাস পাশাপাশি যদি আপনি অডিও দিতে পারেন তাহলে তো আপনার জন্য আরও ভালো ফ্যাক্ট, ঠিক আছে। কিন্তু আমি এত কিছু করবো না, কারণ আমি তো ব্লগ ইন করছি না, আমি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিব, পিন ভেরিফাই করবো, ওইখান থেকে পেড ট্রাফিকের মাধ্যমে ইনকাম করব। সুতরাং আমি অত প্রসেসে যাব না, যেহেতু আমার এখানে ইজি আছে এবং ইমপ্রেশনটা বাড়বে গুগলের সার্চ কনসোলে এবং গুগল অ্যানালাইটিক্সের ভ্যালু বাড়বে। আমি এই কিওয়ার্ডগুলো দুইটা নিচ্ছি। সুতরাং আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমি কি করব, এই যে আপলোড অপশনে ক্লিক করব, ঠিক আছে। সিলেক্ট দুইটা, সিএসভি ফাইলে নিতে পারেন, এক্সেল নিতে পারেন, এই এক্সেলটাতেই ক্লিক করি, এটা নিলে ভেজাল কম হয়। আপনার মাইক্রোসফট এক্সেল আপনাদেরকে বলেছিলাম না, মাইক্রোসফট এক্সেল তো সবার আছে তাই না? জি ভাই আছে। আচ্ছা, ব্যাস এই দুইটা কিওয়ার্ড আমি নিয়ে নিলাম। তারপরে হলো আমি ধরেন ফ্রেন্ডশিপ নেই, ফ্রেন্ডশিপের বানানি তো এফআরআই, আমি একটু ইংরেজি দুর্বল, ঠিক আছে, বাট ব্লগিনে কিন্তু ভালো। ভেরি ইজি, এ সুইট ফ্রেন্ডশিপে একটা কিওয়ার্ড পাইছি, 4টা ইমেজ দিলেই হয়ে যাবে, 4টা ইমেজ যোগ করলে হয়ে যাবে। আচ্ছা, এটা তো নেই, একটা ইমেজ পাই, যে দেখছেন আমার 20টা কিওয়ার্ড দরকার, আমি সহজেই কিন্তু কয়টা কিওয়ার্ড পেয়ে গেলাম, 3টা কিওয়ার্ড পেয়ে গেলাম। গুগল অ্যাডসেন্সের জন্য এতটুকু রিসার্চই যথেষ্ট, বাট গুগলে র্যাঙ্ক করার জন্য আরও কিছু রিসার্চের প্রয়োজন আছে, ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে এই মেন ক্লাস কিন্তু এখানেই শেষ, আপনারা চাইলে যেতে পারেন, পরবর্তী ভিডিও রেকর্ড হবে। আর যারা নাকি ব্লগিংয়ের বিষয়টা শিখবেন তারা একটু ওয়েট করেন, আরও 10-15 মিনিট বা 20 মিনিট ওয়েট করেন। আচ্ছা, রিলেশনশিপ আর কি আসতে পারে, লাভ, তাই না? 14 ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন্স ডে, রিলেশনশিপ এত গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড, ভ্যালেন্টাইন না, বানানো তো ভুলে গেছি, এরকম কি VALEN LEN TINE TI, VA আচ্ছা আচ্ছা VA, তাই তো, এত কিছু মনে থাকে না বুঝলেন। LEN ভাই, আচ্ছা দেখি ও দিয়ে দিবে, ভ্যালিয়ান TIE না, VALEN TINE তাও ভুল, ওরে বাবা, যাই হোক এটা তো আসলো না, বলেন বানান বলেন। ভাই গুগলে পাবেন। VA তারপর LEN LEN, আচ্ছা পাইছি পাইছি TINE পাইছি, এই যে মামা এতক্ষণে আমাকে শো করাইছে, মানে গুগল মামার কথা বললাম, ভ্যালেন্টাইন। এটা দিয়ে একটা ভালো একটা কিওয়ার্ড পাওয়া যাবে, কারণ এটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে অলরেডি, তাই না? আজকে থেকে মনে হয় শুরু হবে। আচ্ছা, তারপরও 278টা কিওয়ার্ড পাইছি, ভেরি ইজি। ওয়াও, লাভের উপরে, শুধুমাত্র লাভের উপরে দেখেন টোটাল হলো কিওয়ার্ড 2228টা, এবং এখানে টোটাল ভলিউম 4,73,000 গত এক মাসের, গত এক সপ্তাহের ভিতরে এটা ট্রেন্ডস হয়েছে। তার মানে কম বেশি হইতে পারে, আরও ঠিক আছে, বেশি হইতে পারে স্বাভাবিক। এটা হলো শুধুমাত্র ইউনাইটেড স্টেট, আর ওয়ার্ল্ড উইড তো আছেই, ঠিক না, মিলিয়নের উপরে চলে যাবে। সো এখান থেকে যেহেতু আমার অনেকগুলো আছে তো ভেরি ইজি নিব, কারণ আমার 200 এতগুলো কিওয়ার্ড তো দরকার নাই, 228টা। এখান থেকে আমি আরও ফিল্টার করব, মানে আমি আরও ছাকবো কিওয়ার্ডগুলো, চাপাতে থাকে না ওইভাবে, আমি আরও ছাকবো, থেকে আরও ইজি কিওয়ার্ডগুলো নিব, যে কিওয়ার্ডগুলোতে ভালো ভ্যালু আছে, আমি র্যাঙ্ক করতে পারবো সহজে, ট্রাফিক আসবে আমার সহজে। এজন্য আমি ভেরি ইজি হলো
0 থেকে 14 আমি কি করব ফ্রেমে 0ই থাকবে, কিছু না দেওয়া মানে 0, কিন্তু এখানে দিব হলো 5%, 14% আছে, আমি 5% দিলাম, দেখি কতগুলো কিওয়ার্ড পাই। 5 দিয়ে না পাইলে 8 দিব, 8 দিয়ে না পাইলে 10 দিব, এভাবে যাব। তারপর কিন্তু আমি 60টা কিওয়ার্ড পেয়ে গেছি, ঠিক আছে, 1000 ওয়ার্ডে 60টা কিওয়ার্ড পেয়ে গেছি ইনস্ট্যান্ট অপশনে নেভিগেশনাল। আচ্ছা, এখন এখানে আরেকটা অপশন আছে আপনাদের, এই যে ইনস্ট্যান্ট, এটা কোথায় গেল, ইনস্ট্যান্ট এদিকে থাকার কথা, এই যে নিউ ফিচার একটা ইনস্ট্যান্ট। এই ইনস্ট্যান্টটা মানে কি? ইনস্ট্যান্টটা মানে হচ্ছে হলো আপনি যদি র্যাঙ্ক করতে চান তাহলে আপনার কন্টেন্টটা কী ধরনের কীভাবে লিখতে হবে, ঠিক আছে, অর্থাৎ যারা নাকি র্যাঙ্ক করছে অলরেডি তারা কোন অপশনে মানে কোন বিষয়গুলো ইউজ করার কারণে র্যাঙ্ক করতে পারছে, ঠিক আছে। কয়েকটা অপশন আছে, যেমন হেড টাইটেল, মেটা ট্যাগ, তারপরে হলো ডেসক্রিপশন, তারপরে হলো ফোকাস কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, ট্যাগ মানে এলএসআই কিওয়ার্ড, তারপরে হলো হেড ট্যাগ, তারপরে হচ্ছে হলো আপনার H1 থেকে H4 পর্যন্ত, H6 পর্যন্ত অনেক সময় যায়, তারপরে হলো ভিডিও, ইমেজ, এই বিষয়গুলো আর কি খেয়াল করে। তো এখানে ইনস্ট্যান্ট অপশনে অনেকগুলো অপশন আছে, ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজেকশনাল। ইনফরমেশনাল বলতে বোঝায় অনেক সময় যখন নাকি আপনি গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে দেখবেন যে ঠিক ওই কিওয়ার্ডের উপর সকল কন্টেন্ট লেখা না, বাট রিলেটেড, এরকম আছে না ফিচার কন্টেন্ট গুগলের, ওই এটাকে বলা হয় হলো স্নিপেট কন্টেন্ট, ঠিক আছে। স্নিপেট কন্টেন্টটা যদি আপনাদেরকে বুঝায় তাহলে হবে ইন্স্যুরেন্স। এই যে দেখেন ইন্স্যুরেন্স লিখলাম, লেখার পরে এই ইনভেস্টোপিডিয়া এই ওয়েবসাইটটা সবসময় ইন্স্যুরেন্স নিয়ে লেখে না, বিভিন্ন টপিক নিয়ে লেখে বিজনেস রিলেটেড। কিন্তু যখন আমি ইন্স্যুরেন্স লিখলাম আমাকে এই যে এতটুকু স্নিপেট কন্টেন্ট দিয়ে দিল, হ্যাঁ, একটু ফিচার কন্টেন্ট দিয়ে দিল। এই ফিচার কন্টেন্টটাই হলো ইনফরমেশনাল, ঠিক আছে, অর্থাৎ ওয়েবসাইটের এই আর্টিকেলটার ভিতরেই খুবই হেল্পফুল এবং ইনফরমেশনাল বা তথ্যবহুল কন্টেন্ট লেখা হয়েছে বিধায় গুগল এটাকে ইনফরমেশনাল ভিত্তিতে র্যাঙ্ক দিয়েছে ফার্স্টে। কারণ ওর মতো তো আর অনেকে আছে ইন্স্যুরেন্স নিয়ে লিখছে, তাই না, এই যে উইকিপিডিয়া ইন্স্যুরেন্স বিষয়ে লিখছে, তারপর হলো এই যে bibi.org.bd এরা লিখছে, অনেক কোম্পানি আছে, মিড লাইফ লিখছে, কিন্তু investopedia.com এদেরকে র্যাঙ্ক কেন দিচ্ছে? কারণ এরা বেশি ইনফরমেশনাল, ঠিক আছে, বেশি তথ্যবহুল কন্টেন্ট, এই যে এক কথায় লিখে দিছে ইনফরমেশন, হোয়াট ইজ ইন্স্যুরেন্স, এরকম। তো এটা হলো ইনফরমেশনাল। তারপরে আরেকটা আসছে হলো আপনার নেভিগেশনাল মানে কি? রিলেটেড মানে কি? এই ইন্স্যুরেন্স রিলেটেড আরও অনেক কন্টেন্ট এরা লিখছে, যেমন হলো আপনার এই যে মিড লাইফটা কেন এখানে র্যাঙ্ক করছে, কারণ এটা ইন্স্যুরেন্স রিলেটেড আরও বিভিন্ন কন্টেন্ট লিখছে, ঠিক আছে। লিখার পরে ইন্টারনাল লিঙ্কিং করছে, এটা যারা এসইউ বুঝেন, অন পেজ এসইউ তারা বুঝেন ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং কি, আশা করি সবাই বুঝেন, এমনকি কেউ আছেন ইন্টারনাল লিঙ্ক বুঝেন না? আচ্ছা, আশা করি সবাই বুঝে। সো এই মিড লাইফ এটা হলো ইন্টারনাল করছে, রিলেটেড কন্টেন্টগুলোকে ইন্টারনাল লিঙ্কিং করছে, লিঙ্ক করার ফলে মূলত কি করছে, এরা র্যাঙ্ক করতে পারছে। ওকে, আরেকটা অপশন আছে, আরেকটা অপশন আর দুইটা হলো কমার্শিয়াল মানে কি? কমার্শিয়াল মানে হলো পেড ট্রাফিক, ঠিক আছে, কমার্শিয়াল পেড ট্রাফিক হিসেবে নিছে, যেমন ব্যাকলিঙ্ক নিয়েছে, রেফারাল বিভিন্ন সাইটে শেয়ার করেছে, তারপরে এদের কন্টেন্ট নিয়ে আরও অন্য কেউ কি বলে লেখালেখি করছে বা রিভিউ দিয়েছে, অথবা তারা বিভিন্ন পেড প্রমোশন, অ্যাডস, অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্নভাবে নিয়েছে, এটা হলো কমার্শিয়াল। তারপর হলো ট্রানজেকশনাল মানে কি হলো, এখানে ওই ফিচারভাবে র্যাঙ্ক করে নাই, নেভিগেশনাল র্যাঙ্ক করে নাই, কমার্শিয়াল এই তিন ধরনের না, জাস্ট সিম্পলভাবে কন্টেন্ট লিখছে, কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট হয়েছে, এই জন্য র্যাঙ্ক করা সহজ, কোয়ালিটি কন্টেন্ট। এখন বলেন তো, আপনি তো প্রাথমিক পর্যায়ে নতুন ব্লগারে, তো আপনি কোনটা করবেন? আপনি কি ওই কোয়ালিটি কন্টেন্ট লিখে ট্রানজেকশনাল করবেন, নাকি এই তিনটা অপশন? ইনফরমেশনাল আপনার পক্ষে কি সম্ভব? আপনি তো নতুন, আপনি যতই লিখতে চান, আপনার ইংলিশ ভালো না বা আপনার ওই বিষয়ে জ্ঞান ভালো না, ঠিক আছে, আপনি ইনফরমেশনাল কন্টেন্ট যতই চেষ্টা করেন প্রাথমিক পর্যায়ে পারবেন না, অন্তত 5 থেকে 6 মাস, 1 বছর, 2 বছর অনেক সময় লেগে যায়, ঠিক আছে, একটা ভালো কন্টেন্ট লিখতে গেলে। আপনার কাছে মনে হবে ভালো, গুগলের কাছে এটা ভালো না, বা ইউজারের কাছে ভালো না, ওই অনুযায়ী। আর নেভিগেশনাল মানে হলো এই যে বিভিন্ন লিঙ্ক করা, আপনার ওয়েবসাইটে তো আর নতুন পর্যায়ে ভালো কন্টেন্ট থাকবে না, যেমন একটা ওয়েবসাইটে 100টা কন্টেন্ট লিখতে গেলে অনেক সময় লাগে, তাই না? তো 100টা কন্টেন্ট যদি রিলেটেড হয়, এই রিলেটেডগুলো করতে করতে আপনার সময় লাগবে, তার মানে আপনি প্রাথমিক পর্যায়ে নেভিগেশনাল করেও মূলত র্যাঙ্ক করতে পারবেন না। কমার্শিয়াল আপনার কাছে তো আপনি নতুন, আপনার কাছে ইনভেস্ট করার মতো অত টাকা নাই, ব্যাকলিঙ্ক কেনার মতো টাকা নাই, তারপর হলো গেস্ট পোস্ট লেখার মতো টাকা নাই, তারপর হচ্ছিল স্পন্সর করার মতো টাকা নাই, রেফারাল ট্রাফিক আনার মতো টাকা নাই, সুতরাং আপনি কমার্শিয়ালটাও ব্যবহার করে কাজ করতে পারবেন না। সো আপনার জন্য কোনটা অপশন আছে বলেন তো? ট্রানজেকশনাল, হ্যাঁ, ট্রানজেকশনাল। এই ট্রানজেকশনাল অপশনটা যদি আপনি সিলেক্ট করে অ্যাপ্লাই করেন, মাত্র একটা কিওয়ার্ড আছে, লাভ অ্যান্ড গ্রো ক্লোথিং, ঠিক আছে, এই জিনিসটাতে
আর দেখেন একটু খেয়াল করেন, এখানে কোনো ইমেজও ব্যবহার করে না, জাস্ট একটা লিঙ্ক। আমি যদি ব্যাকলিঙ্ক করি একটা ফ্রিতে, কোনো কমেন্ট ব্যাকলিঙ্ক বা হলো গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক, এগুলো অহরহ পাওয়া যায় বর্তমানে ফ্রিতে, ঠিক আছে, করি, তাহলেই মূলত আমি কি করতে পারবো, গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে পারবো, একদম ইজি ট্রানজেকশনাল, ঠিক আছে। তা আমার তো অ্যাডসেন্স নিব, অ্যাডসেন্স নেওয়ার জন্য এত মানে গভীরভাবে ডিপলি রিসার্চ করার প্রয়োজন নয়, আমার এই 7টা কিওয়ার্ডে আমি নিব, ঠিক আছে। পেড ট্রাফিক থাকুক, আমার ইমপ্রেশন দরকার, আমার ট্রাফিক দরকার নাই, কারণ আমি অ্যাডসেন্স নিব, ঠিক আছে। আমার সিপিসি রেট ভালো থাকলেই চলে ইমপ্রেশন অনুযায়ী। তো যাই হোক, আপনারা কি করবেন, যদি ব্লগ ইন নিয়ে কাজ করেন অবশ্যই ট্রানজ্যাকশনালটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে। বাকিগুলো হলো ওইটা যদি আসে সেটা হলো আপনার ইনফরমেশনাল, আসলে আপনার এক্সপিরিয়েন্সের জুড়ে, নেভিগেশনাল আসলে হলো আপনার ব্লগ ইনে কতদিন সময় দিয়েছেন এবং কতগুলো রিলেটেড কন্টেন্ট লিখেছেন সেগুলোর জুড়ে, কমার্শিয়াল হলো যখন ইনভেস্ট করবেন তখন। বাট আপনি এখন চেষ্টা করবেন এই ট্রানজ্যাকশনাল কন্টেন্ট নিয়ে লেখালেখি করার, যদি কেউ ব্লগ ইন করেন। আর অ্যাডসেন্সের জন্য জাস্ট এই অপশনগুলো না নিলেই চলবে, ঠিক আছে। ওকে, এখানে যদি আমি একটু দেখাই, জাস্ট ইন্টারনাল ব্যাকলিঙ্ক বা এক্সটার্নাল এই দুইটা নিলেই চলবে। আর যদি আপনি ইমেজ ব্যবহার করেন তাহলে আরও ভালো, এখানে ইমেজ 4টার উপরে ব্যবহার করতে হবে মিনিমাম এই কিওয়ার্ডটাতে। তারপর এখানে একটা ইমেজ ব্যবহার করা আছে, আপনি চাইলে 2-3টা ইমেজ ব্যবহার করতে পারেন। এখানে ব্যাকলিঙ্কও নেওয়া আছে এবং ইমেজও আছে। আর এখানে দেখা গেল যে ফুল খালি, লিঙ্কও নাই, কোনো কিছু নাই, একদম ইজিভাবে আপনি নিতে পারবেন। বাট এটা পেড প্রমোশন আছে, ঠিক আছে, এটা পেড প্রমোশন নেওয়াটা কঠিন হবে, যদিও এখানে এসইও করা নাই, ওই যে পেড প্রমোশন এই জন্য এসইও করে না। আর এখানে ব্যাকলিঙ্কও আছে, 4টার উপরে ব্যাকলিঙ্ক আছে, 4% উপরে বিভিন্ন আছে। এতগুলো আমার দেখার দরকার নাই, জাস্ট আমি সিলেক্ট করলাম ইজিভাবে এবং ডাউনলোড দিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই ডাউনলোড দিলাম, বাকিগুলো আপনারা করে নেবেন এবং আমার সময় হলে আমি করে নিব। মূলত এই কয়টা 10টা না জানি 11টা কিওয়ার্ড পাইছি। এখন যাদের প্রয়োজন এই চলে যাবেন, তারা চলে যেতে পারেন, ভিডিও রেকর্ড হচ্ছে, ব্লগ নিয়ে আমরা এখন যাই। এই হলো আমাদের স্যামরাশের কাজ শেষ। আমি কি বুঝাইতে পারছি? স্যামরাশের কাজ শেষ, আপনারা এইভাবে ব্লগ নিয়ে জন্য কাজ করবেন। এখন যারা ব্লগ ইন করেন, এটা হলো অ্যাডসেন্সের কাজ শেষ, কিন্তু চলে যেতে পারেন। আর ব্লগ ইনের জন্য এখন দেখাচ্ছি, এটা হলো একটা অপশন। আরেকটা অপশন আসছে, সেটা হলো অর্গানিক রিসার্চ। এই যে অর্গানিক রিসার্চ, এটা আহরেফসের ভাষা, যারা আহরেফ জানেন সেটা সাইট এক্সপ্লোরার, ওইটাকেই এখানে অর্গানিক রিসার্চ বলা হয়। আমার হলো রিলেশনশিপ, দেখি রিলেশনশিপ নামে কোন আছে ওয়েবসাইট, মানে আমার ক্যাটাগরি অনুযায়ী আমি কি করব, একটা ওয়েবসাইটের ইউআরএল নিব, মারিয়াম ওয়েবসাইট, এটা ডিকশনারি, এক্সাক্ট কিওয়ার্ড নাই, এক্সাক্ট কিওয়ার্ড থাকার জন্য ডাবল কোটেশন ব্যবহার করলাম, এর মাঝখানে রিলেশনশিপটা দিয়ে দিলাম, বা রিলেশনশিপ কোর্স এই জাতীয়। রিলেশনশিপ কোর্স দেই, বেস্ট লাইফ অনলাইন, আচ্ছা এই যে এটা হতে পারে। আর প্যারাডে তো এটা অবভিয়াসলি, প্যারাডে অবশ্যই, ঠিক আছে। তারপরে এই যে ওমেন্স ডে, ওমেন্স ডে, সো এখান থেকে বেস্ট লাইফ অনলাইন, এটা আমি মেন ওয়েবসাইটটা নিব। হোম পেজে চলে যাই, এগুলো দেখার প্রয়োজন নেই আমার। দেখেন আমার টপিক রিলেটেড কিনা, এটা দেখা যায় নিউজ রিলেটেডও লেখে, নিউজ নিয়ে লেখালেখি করে, রিলেশনশিপ, আচ্ছা যাই হোক, এখানে আপনার ওই সাব ডোমেনও দেওয়ার অপশন আছে বা ইউআরএল, তো রিলেশনশিপ, আচ্ছা হুবহু এটা নাই, এটা নেওয়ার কাজ করলাম, আমার দেরি হবে তো এই জন্য এটা নিব না। এই ওমেন্স ডে এটা দিয়ে দিই, womensday.com, এই ওয়েবসাইটটা আমি কপি করলাম। এটা কিন্তু আমার টপিক রিলেটেড, ঠিক আছে, সামথিং কিছু টপিক রিলেটেড। এখন আমি এই ওয়েবসাইটটা এখানে জাস্ট পেস্ট করব, পেস্ট করে ইউএস আমার সার্চ ডিফল্ট, আপনাদের যেই কান্ট্রি হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, ইউএস থাকলে হলে ইউএস, দিলাম সার্চ। আর তো সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন কান্ট্রি থেকে ট্রাফিক আসে। এই ওয়েবসাইটে প্রতি মাসে এভারেজে ট্রাফিক আসে হলো 4.6 মিলিয়ন, ঠিক আছে, কম বেশি আছে, গত মাসে একটু কমছে ট্রাফিক। এবং এই ওয়েবসাইটে অর্গানিক কিওয়ার্ড আছে হলো 8,98,900 প্লাস সামথিং, ঠিক আছে এই। আর এদের পজিশন অনেক ভালো। এখন এখান থেকে আমার এত কিছু জানার দরকার নাই, আমার দরকার হলো কিওয়ার্ড। আমি এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটের দুর্বল কিওয়ার্ডগুলো নিয়ে এদের উপরেও র্যাঙ্ক করতে পারবো, ঠিক আছে, চাইলেই। সো কিন্তু এই সাইট এক্সপ্লোরারে বর্তমানে 2022 সালে এসে র্যাঙ্ক করাটা একটু টাফ হয়ে যায়, কারণ যখন নাকি এই ওয়েবসাইটটা কিন্তু একটা ভ্যালুয়েবল, বুঝতেই পারছেন, প্রায় 4.5 মিলিয়ন ট্রাফিক, 45 লক্ষের মতো ট্রাফিক আসা যাওয়া করতেছে। তো
তো এত লক্ষ ট্রাফিক এবং তাদের লাখ টাকার বিজনেস, বলতে গেলে লাখ টাকায় কোটি টাকার বিজনেস, এই কোটি টাকার বিজনেসে যখন আপনি একটা নতুন ডোমেন দিয়ে উপরে তাদের উপরে র্যাঙ্কে টপকাবেন, তখন তারা কিন্তু বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। তারা প্রত্যেকটা দিন এসির জন্য প্রতি মাসে হাজার হাজার ডলার ব্যয় করতেছে এসির জন্য। তো তারা যখন এসিও এক্সপার্টরা খেয়াল করবে যে আপনি টপকে গেছেন, তখন আপনাকে আবার ঠিকই ডাউন দিবে। ঠিক আছে, তার মানে লং টাইম প্রসেসে আপনি থাকতে পারবেন না, টিকতে পারবেন না এদের সামনে। এই জন্য সাইট এক্সপ্লোরার নিয়ে কাজ না করাই ভালো, ওই কিওয়ার্ড ম্যাজিক টুল নিয়ে কাজ করা ভালো। ওকে, এখন হচ্ছে হলো এখান থেকে ট্রাফিক থেকে আমাদের যাবে হলো অর্গানিক কিওয়ার্ড। অর্গানিক কিওয়ার্ডের জন্য কি করব, এই যে এখানে কিওয়ার্ডের উপরে ক্লিক করব, এই লেখাটার উপরে দিলাম ক্লিক। দেওয়ার পরে এই যে দেখেন এখানে কি আছে, টপ অর্গানিক কিওয়ার্ডস। টপ অর্গানিক কিওয়ার্ড নিচের দিকে যে এই ভিউ অল কিওয়ার্ডে ক্লিক করব। ঠিক আছে, টপ পজিশন এরা আছে, এগুলো তো টপকানো সম্ভবই না। এই টপ অর্গানিক কিওয়ার্ড, এটার নিচে আমি ভিউ অল কিওয়ার্ডে ক্লিক করব। 8,98,000 কিওয়ার্ড এখান থেকে ফিল্টার করব, বাকিগুলো কেটে দেই। দেওয়ার পর আমার টার্গেট ইউএস, এখন যে কোনো কান্ট্রি হোক। আমি কি করব, সার্চ ভলিউম অনুযায়ী কাজ করব। এখানে আমি কি করব, সার্চ ভলিউম অনুযায়ী কাজ করব। এজন্য আমাকে এতগুলো কিওয়ার্ডের ভিতরে ডিফিকাল্টি নিতে হবে। এখান থেকে কেডিতে ক্লিক করি, ওই একই নিয়ম, ভেরি ইজিতে যাই। এখন হলো আগের মতো নিয়ম, ভেরি ইজিতে গেলাম। তারপরও কিওয়ার্ড আছে হলো 36,000, কিন্তু ট্রাফিক আছে হলো মাত্র 5K। তার মানে এই ওয়েবসাইটকে টপকানো কি, এদের কম্পিটিটরদেরকেও টপকানো খুব মুশকিল হয়ে যাবে আমার জন্য। কিন্তু ভ্যালুটা কি দেখছেন, ট্রাফিক 5,000, এই 5,000 ট্রাফিকে কিন্তু কত আসবে বলেন তো, $500 মতো ভ্যালু, প্রায় 40,000 টাকার মতো ভ্যালু। 5,000 ট্রাফিক দিয়ে যদি আপনি $500 পান, তাহলে আপনার খারাপ কি বলেন তো। হোস্টিং কিনবেন 100 টাকার হোস্টিংয়ের 5,000 ট্রাফিক, 20,000 ট্রাফিক কি আপনার 30,000 ট্রাফিকও এই কী করা যায়, ম্যানেজ করা যায় 100 টাকার হোস্টিংয়ে। 100 টাকার হোস্টিংয়ে যে 5,000 ট্রাফিক পান, এটা সাপোজ আর কি বুঝাইতেছি আপনাকে, এখনই যে পাবেন এরকম না। তাহলে 100 টাকার হোস্টিং খরচ করে আপনি $500 ইনকাম করতেছেন। তো এদের জন্য একটা কিন্তু গুড পয়েন্ট, তাই না? এগুলো আমাদের জন্য গুড পয়েন্ট হবে। দেখি এখন এখান থেকে ভলিউম যাব হলো মিনিমাম 1,000। আমি 1,000-এর নিচে কখনো নিব না ইউএসএ সেমরাশ থেকে। আপনারা চেষ্টা করবেন যদি অপরচুনিটি থাকে বা সুযোগ থাকে, তাহলে আরও বেশি ভলিউম বলা কিওয়ার্ড নেওয়ার জন্য। মাত্র 40-50টা, আবার ইমেজ টুমেজ অনেক কিছু ব্যবহার করছে। ওই যে বললাম না, সাইট এক্সপ্লোরার থেকে 2022 সালে এসে র্যাঙ্কিং করাটা খুব কঠিন হয়ে যায়। ওই ম্যাজিক টুলই আপনারা ব্যবহার করবেন। তারপরে এখানে অনেক সময় সম্ভব, এই যে যেমন এই কিওয়ার্ডটা টি লেখা ট্রানজ্যাকশনাল, এটাতে পসিবল, কারণ এখানে কোনো ইমেজ ব্যবহার, ইমেজ কয়টা, 3টা ইমেজ ব্যবহার করছে। আর এডুকেশনাল ব্যাকনিক নিছে একটা, নলেজ পয়েন্ট। আচ্ছা, ওই কী বলে যেন এটাকে, কোয়েশন অ্যান্সার, ফ্যাক আছে একটা, আপনিও ফ্যাক তৈরি করতে পারেন। ওয়ার্ডপ্রেসে খুব সহজেই ফ্যাক তৈরি করা যায়। কয়টা ফ্যাক আছে এখানে, ও ভিতরে গেলে দেখা যাবে। আর ইমেজ আছে হলো টোটাল হলো 3টা। শার্পের ভিতরে দেখি তো, ভিডিও আছে, আবার রিভিউ আছে। ও বাবা, রিভিউ আছে, ভিডিও আছে, অনেক কিছু আছে। তারপর এটা আমি যদি কাজ করি পসিবল, একটু সময় লাগবে আর কি, কিন্তু দরকার নাই এত কিছু আমার করার। ভেরি ইজির ভিতরে ইউকেতে দেখি, ট্রাফিক নাই, অস্ট্রেলিয়ান নাই, আচ্ছা ইউএসএই আছে ট্রাফিক টোটাল। ভেরি ইজি দিল $36, 50 জন ট্রাফিক আসবে, তাও $36 কস্ট ক্লিকে। ও বাবা, খারাপ না। যাই হোক, আশা করি বিষয়টা তো বুঝতে পারছেন, তাই না, যে কিভাবে মূলত কাজগুলো করতে হয়। আর আপনার ক্যাটাগরি রিলেটেড যদি আপনি কিওয়ার্ড নেন, তাহলে দেখা গেল যে ওই ম্যাজিক টুলটা ইউজ করবেন, কিওয়ার্ড ম্যাজিক টুল। ওকে, তো আমাদের সেমরাশের কাজ শেষ। এখন আমরা আসবো হলো এই ডিএপিএ গুগল সার্চ। সেমরাশের কাজ শেষ মানে অ্যাডসেন্সের কাজ শেষ। এখন আমরা ব্লগিনে ডিএপিএ গুগল সার্চ, এটা আপনাদের জন্য বোনাস। কোথায় যেন গেলাম আমি, আচ্ছা আমি গিয়েছিলাম হলো যে কিওয়ার্ডটা রিসার্চ করেছিলাম, সেখানে আমি একটু যাই। হ্যাঁ, সো এই যে এখানে হলো এই যে আপনার যে রিলেশনশিপ লাভ, এটাতে আমি একটু ওপেন করি। এই কিওয়ার্ডটা ওপেন করার পরে আমাকে আগে প্রথমে গুগলে একটা জিনিস চালু করতে হবে, সেটা হলো মোজবার। আচ্ছা, ম্যানেজ এক্সটেনশনে যাই। আপনারা যদি মোজবার না পেয়ে থাকেন, ওই দিন দেখিয়েছি, আশা করি বুঝবেন। এটা আপাতত বন্ধ করে দেই।
মোজবারটা ওপেন করলাম, ওপেন করার পরে এবার আমি গুগলে সার্চ দিব এই কিওয়ার্ডগুলো লিখে। এই যে কিওয়ার্ড, প্রথম কিওয়ার্ডটা লিখলাম লাভ অ্যান্ড গ্রো ক্লোথেন, সার্চ দিলাম। যখন আমি এই মোজবার টুলসটা বা এক্সটেনশনটা এখানে এনাবল করলাম, লগ ইন করতে হবে আমাকে। অ্যাকাউন্ট সবাই তৈরি করে নেবেন, অ্যাকাউন্ট তৈরি করা সহজ, ওই ফেসবুকের মতোই। লগ ইনে ক্লিক করি, ঠিক আছে, লগ ইন হয়ে গেলাম। এবার হলো এখান থেকে আমি ডিএপিএ মানে ডোমেন অথরিটি পেজ অথরিটি চেক করব, এটার উপর ভিত্তি করে কিওয়ার্ড ফিল্টার করব। দেখি, প্রথমে দেখেন লাভ অ্যান্ড গ্রো ক্লোথিং, এটা পরবর্তীতে আসতেছি। আমি এখানে র্যাঙ্ক করতে পারবো না, কারণ এই নামে অলরেডি একটা ওয়েবসাইট আছে, বাট ইমপ্রেশন আমার ভালো হবে, আমি লিখতে পারবো। এখানে আমি যদিও লিখবো না। তো দেখেন, যদি এখানে ডোমেন অথরিটি 20-এর উপরে থাকে তাহলে আমি এই কিওয়ার্ডটা বাদ দিয়ে দিব। ডোমেন অথরিটি বা ডিএ, এই যে এখানে লেখা আছে ডিএ পিএ, ডিএ যদি 20-এর নিচে থাকে একটা বা দুইটা, তাহলে আমি কি করব, এই কন্টেন্ট এই কিওয়ার্ডটা নিব লেখার জন্য। বাট যদি 20-এর উপরে থাকে, একটাও 20-এর নিচে না থাকে, তাহলে এই কন্টেন্টটা আমি নিব না। ঠিক আছে, এই কিওয়ার্ডটা নিব না। তো দেখতে পাচ্ছি যে একটা শুধুমাত্র আছে, সেটা হলো এই যে DA12, DA12, তার মানে আপাতত এটা আমি রাখতে পারি। DA12 ডোমেন অথরিটি 12 আছে, এটা আমি রাখতে পারি। আর পেজ অথরিটি 30-এর নিচে থাকতে হবে, অবশ্যই আছে। পেজ অথরিটি 30-এর নিচে আছে, একটা আছে, তার মানে এই কিওয়ার্ডটা আমি রাখতে পারি। ঠিক আছে, তারপরেরটা আমি করি জেনি লাভ ফাউন্ডেশন, এইগুলো মনে হয় এক একটা ইয়ার নাম, কি বলে, ওয়েবসাইটের নাম মেবি। আমার খামাখা রিসার্চ পড়লো না, হইল। এই যে দেখেন রাইড অর ডাই জেলি লাভ কোডস, ঠিক আছে, এটা দিলাম। সার্চ দেওয়ার পরে দেখবো DAPA 19 আছে না। ডোমেন অথরিটি কত বললাম, 20-এর নিচে। হ্যাঁ, DAPA, ডিএ হতে হবে হলো আপনার 20-এর নিচে, ঠিক আছে। আর পিএ হতে হবে হলো আপনার 30-এর নিচে, ঠিক আছে। সো দেখা যাক এটা পাই কিনা। প্রথমে আমি পেয়ে ফেললাম, ডোমেন অথরিটি 9 আছে, পেজ অথরিটি 19 আছে, তার মানে আমি এই কিওয়ার্ডটা নিতে পারি। তারপরে আর নাই মনে হয়, আরেকটা আছে সিমিলারলি, আরেকটা আছে, এই যে পাইলাম ডোমেন অথরিটি 4, পেজ অথরিটি 4, তার মানে এখানে আমি র্যাঙ্ক করতে পারি ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে খুব সহজেই। ডোমেন অথরিটি 6, পেজ অথরিটি 31, হ্যাঁ, খুব ইজিভাবেই আমি এই ডোমেনটা নিতে পারি। তো আমি কি বুঝাইতে পারলাম যে ডিএ মানে কি? এই DAPA গুগল এসি রিসার্চ মানে সার্চ ইঞ্জিন রিসার্চ পাইছি, এই কিওয়ার্ডটা আমি নিতে পারি। এর পরের স্টেপ আবার আর বাকি আছে স্টেপ, এটাকে আমি গ্রিন কালার দিয়ে দিই আপাতত, গ্রিন কালার দিয়ে দিলাম, ওকে। তারপরেরটা আমি দেখি ব্র্যান্ডিং লাভ ফ্ল্যাশ লাইট, এই দুইটাই আমি দেখাবো আপাতত আপনাদেরকে। বাবা গো, এটা তো একটা প্রোডাক্ট। আচ্ছা দেখি আমাদের DAPA আছে কিনা। পিএ আছে কিন্তু ডিএ নাই, ডিএও থাকতে হবে। পিএ আছে, ডিএ নাই, পিএ আছে, একটা আছে, DAPA একটা আছে, পাইছি, তার মানে নিতে পারি। দুইটা আছে, দুইটা আছে, তার মানে এই কিওয়ার্ডটা আমি নিতে পারি, ওকে গেল। তারপর আরেকটা বড় কিওয়ার্ড, এত বড় কিওয়ার্ড আছে নাকি, লং টেল কিওয়ার্ড, এটা মনে মেবি একটা সং, তাই না? সং হবে বাই জাতীয় লিরিক্স, হ্যাঁ যাই হোক, তাহলে তো সহজ হবে, লিরিক্সে ব্যাকটিং কম থাকে। একটা নাই, নাই দেখা যাক। না, এটা আর আমি র্যাঙ্ক করতে পারবো না, এটা আমি আর নিব না, এখানে DAPA নাই। এটা আমি কি করব, সহজেই কিন্তু আমি এটা কেটে দিতে পারি। হ্যাঁ, সহজেই আমি কি করব, এটাকে জাস্ট এইভাবে ধরবো আর ক্লিক করে কেটে দেবো, আমি রাখবোই না। আচ্ছা, এই সো ধরেন এই যে দুইটা ডোমেন আমি পাইলাম, আরেকটা হলো জেনিফার, এটা তো আমি সার্চ করি না, একটু দেখে দেই। DAPA, DA 20-এর নিচে, নাই নাই নাই,
নাই, উপরেগুলো মেবি নাই, আমাকে আবার তাহলে আরও রিসার্চ করতে হবে। বাট এই দুইটা কিওয়ার্ড আমি নিব, এটা শিওর হয়ে থাকেন, বাকিগুলো আমি নিব না। এখন এই দুইটা কিওয়ার্ড আসলে আমি নিব কিনা, এটা গুগলের জন্য, গুগল অ্যাডসেন্সের জন্য কিন্তু এগুলো চলে, বাট গুগলের র্যাঙ্কিং করার জন্য এগুলো চলে কিনা দেখি। সো এরপরে আমাদের ডিএপিএতে এই দুইটা পাইলাম। এরপরের অপশন হলো আমাদের এই যে তৃতীয় ক্লাস, আজকের ক্লাসে কম্পিটিটর ডিপ রিসার্চ। ডিপ রিসার্চের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো দুই পদ্ধতিতে যেতে হবে। টিটর সার্চ। প্রথম কথা হলো যে দেখতে হবে হলো সেম কিওয়ার্ড, সেম কিওয়ার্ডস। একটু ওয়েট করেন আপনারা। তো এখন যে বিষয়টা সেটা হলো আমরা এখন তৃতীয় নম্বর অর্থাৎ আজকের ক্লাসে আসবো, সেটা হলো কম্পিটিটর ডিপ রিসার্চ বা গুগল অ্যালগোরিদম। এটা করার জন্য আমাদেরকে কিছু ফর্মুলা মানতে হবে এই কিওয়ার্ডগুলো দিয়ে। সেটা হলো যে অ্যাডভান্স টার্মসে যেতে হবে। অ্যাডভান্স টার্মসে প্রথম হলো মান্থলি ভলিউম মিনিমাম 1K, এটা গুগলে র্যাঙ্ক করার জন্য এবং প্রফিটেবল হওয়ার জন্য। আমি কিন্তু মান্থলি ভলিউম মিনিমাম 1K নিয়েছি, তাই না? মিনিমাম 1K নিলাম। সো প্রথমটা। দ্বিতীয় নম্বর হলো টোটাল রেজাল্ট অন গুগল ম্যাক্সিমাম 10K। যদি এই শর্তগুলো আপনার কিওয়ার্ডের ভিতরে থাকে, আপনি শিওর হয়ে নেন আপনার কন্টেন্ট গুগলে র্যাঙ্ক করবে র্যাঙ্ক, ফার্স্ট পেজেই র্যাঙ্ক করবে। সেটা ফার্স্ট পজিশন হতে পারে, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন বা ফিফথ পজিশন, 10 পজিশন, বাট র্যাঙ্ক করবে যদি এই শর্তগুলো মানতে পারেন। তবে সব সময় কিন্তু এই সবগুলো শর্ত একটা কিওয়ার্ডের ক্ষেত্রে পূরণ করা পসিবল না, সম্ভব হয় না। যদি হয়ে যায় মনে রাখবেন এটাই আপনার জন্য ব্লগিংয়ের লাকি কেরিয়ার অপরচুনিটি, যদি সবগুলো শর্ত আপনি কিওয়ার্ডে পেয়ে যান, ঠিক আছে। আর যদি ক্লায়েন্টকে সবগুলো শর্ত মোতাবেক দিতে পারেন আর ক্লায়েন্ট যদি কন্টেন্টটা লিখতে পারে, তাহলে মনে রাখবেন যে ক্লায়েন্ট খুবই খুশি, হেভি খুশি ওই ফাইবারে আপওয়ার্কে। সো মান্থলি ভলিউম মিনিমাম 1K শ্যামরাস অনুযায়ী এই আপনার ইউএস থেকে বা ইউনাইটেড স্টেট থেকে। তারপরে দেখব টোটাল সার্চ রেজাল্ট অন গুগল কতগুলা। টোটাল সার্চ রেজাল্ট বলতে হলো এই যে লাভ কোর্স, এটা লিখে আমি সার্চ করব গুগলে, দেখব টোটাল সার্চ রেজাল্ট কত। আমার মোজবারের এই প্লাগইনটা এটার দরকার নাই, এটা আমি আপাতত মোজবার ডিসেবল করে দিলাম। এখন আমি সার্চ দিব, সার্চ দিয়ে টোটাল ভলিউম দেখব। টোটাল ভলিউম বলতে হলো এই যে দেখেন এখানে সেকেন্ডের ভিতরে কতগুলো রেজাল্ট শো করতেছে এই কিওয়ার্ডের উপরে, প্রায় শো করতেছে কত 80,40,000, প্রায় 8 মিলিয়ন রেজাল্ট আছে। তো আমি বললাম কি ম্যাক্সিমাম কত রেজাল্ট থাকলে লাকি অপরচুনিটি, 10K মানে 10,000। সর্বোচ্চ যদি 10,000 রেজাল্ট থাকে গুগলে একটা কিওয়ার্ড রিলেটেড বা ওই টপিকের উপর, তাহলে মনে রাখবেন এর চেয়ে লাকি মানে অপরচুনিটি আপনার মতো লাকি অপরচুনিটি আর অন্য কেউ পায় নাই মনে হয়। এরকম একটা সুযোগ, ঠিক আছে, পাওয়া যায় না এরকম না। আমি অনেক কিওয়ার্ড এরকম পেয়েছি, রিসার্চ করতে মানে কন্টেন্ট লিখতেছি হুটহাট করে পেয়ে যাই, ঠিক আছে, হুট করে আমি পেয়ে যাই কিওয়ার্ড। এবং ওগুলো দিয়ে দেখা গেলো যে হ্যাঁ কন্টেন্ট লিখলাম, ওই ইনস্ট্যান্ট ইন্ডেক্সের সিস্টেম আছে আমার কাছে। সো আমার কন্টেন্টগুলো তো 30 থেকে 40 মিনিটের মধ্যে ইন্ডেক্স হয়ে যায় গুগলে। আমি একদিনের ভিতরে 5 থেকে 6,000 ভিজিটর পেয়ে গেছি। আমি আকস্মিক, মানে খুব একটা খুশির ব্যাপার। আপনার কাছে খুশি লাগবে না যখন দেখবেন যে প্রথম স্টেপে হুট করে নতুন একটা ডোমেনের ভিতরে প্রতিদিন 5,000-6,000 ট্রাফিক আসা শুরু করলো, ঠিক আছে। তো ওইরকম মুহূর্তগুলো আসে, এটা আপনার লাকি পয়েন্ট। বাট যদি না থাকে তাহলেও কোনো প্রবলেম নাই, আমরা অধিকাংশ স্টেপগুলো ফলো করব যে অধিকাংশগুলো আছে কি না, ঠিক আছে। যাই হোক এটা নাই। তারপরে দেখা গেলো যে ডাবল কোর্স বা এক্সাক্ট রেজাল্ট বলতে হলো এক্সাক্ট রেজাল্ট আপনার ম্যাক্সিমাম যদি 1K থেকে ম্যাক্সিমাম 10K হতে হবে, ঠিক আছে। এক্সাক্ট রেজাল্ট হলো এই যে কিওয়ার্ডের আগে আপনাকে ডাবল কোটেশন দিতে হবে, এই একটা কোটেশন, এই একটা ডাবল কোটেশন। এগুলো তো বুঝি ডাবল কোটেশন, তাই না? আমি একটু দেখাই। ধরেন আপনার কিওয়ার্ডটা হলো এটা, এই কিওয়ার্ডের এখানে একটা ডাবল কোটেশন দিবেন, এখানে একটা ডাবল কোটেশন দিবেন, এবং এখন এটা সার্চ করে গুগলে কপি করে গুগলে সার্চ করবেন, দেখবেন যে রেজাল্ট কত দেখায়। আমি যেটা বলছিলাম কি যে এক্সাক্ট কিওয়ার্ড এই ডাবল কোটেশন বা এক্সাক্ট রেজাল্টে ম্যাক্সিমাম মিনিমাম, মানে এটা হবে ম্যাক্সিমাম 1000 হলে ভালো, তবে 10,000 পর্যন্ত নেবেন, ঠিক আছে। এই এক্সাক্ট কিওয়ার্ডটা যদি 10,000-এর উপরে হয়ে যায়, ইউএস থেকে আপনি নেবেন না, বাংলাদেশ থেকে নিতে পারেন বাট ইউএস থেকে নেবেন না, ঠিক আছে। যদি আপনি ম্যাক্সিমাম ডাবল কোটের ভিতরে গুগলে সার্চ করার পরে যদি দেখেন যে রেজাল্ট 10K উপরে, 15K 20K এরকম যদি দেখেন, হ্যাঁ,
তাহলে ওগুলোতে আপনি র্যাঙ্ক করতে পারবেন, একটু ট্রাফ হবে, হয়তো বা পারবেন, ব্যাকলিঙ্ক নিয়ে একটু সময় লাগবে, কি দরকার এত সময় নেওয়ার, আমি কিওয়ার্ড রিসার্চে একটু সময় দিই না, ঠিক আছে। হয়তো বা আমি কন্টেন্ট লিখতাম 20টা, এখন আমি কিওয়ার্ড রিসার্চে সময় দিলাম একদিন সময় দিয়ে আমার আর 20টা কন্টেন্ট লিখতে হইলো না, 2-3টা কন্টেন্ট লিখলে হইলো, তো ওইটা লাভ না? 20 দিনের চেয়ে 2 দিন বা 1 সপ্তাহ কাজ করা খুব ভালো না, বলেন তো? রেজাল্ট কিন্তু একই, ট্রাফিক একই, এরকম। সো 1K থেকে 10K, 1K নিলে ভালো, 1K সর্বোচ্চ, 100, 200, 500, 1000 পর্যন্ত থাকলে ভালো, বাট 10,000 পর্যন্ত নিতে পারেন। আমার জন্য কিন্তু লাকি অপরচুনিটিটা চলে আসছে। দেখেন কত বলেন তো রেজাল্ট? একজন বলেন। 1480 দেখছেন? 1K প্লাস। হ্যাঁ 1K প্লাস, বাট 10K মাইনাস, ওই 1K এর পাশাপাশি আছে, ঠিক আছে। তার মানে এই কিওয়ার্ডটা আমি নিতে পারি, যেহেতু কাছাকাছি আছে, ওই যে বললাম আপনার 1K হইলে ভালো, ম্যাক্সিমাম 1K হইলে ভালো, বাট 10K পর্যন্ত আমি নিতে পারি। এরপর হলো অল ইন টাইটেল 100 থেকে 200-র ভিতরে থাকলে খুব লাকি পয়েন্ট, তবে 500-600 থাকলে কোনো সমস্যা নাই। এখন আমি অল ইন টাইটেল দেখি। অল ইন টাইটেল মানে হলো ধরেন এই হলো আপনার কিওয়ার্ড, আচ্ছা এটা দিয়ে দেই, এটা হলো এক্সাক্ট সার্চ রেজাল্ট। অল ইন টাইটেল, অল ইন টাইটেল মানে হচ্ছে হলো আপনার প্রথমে লিখবেন অল, ALL, অল, INTITLE, এভাবে লিখবেন, লিখে একটা কোলন চিহ্ন দিবেন, জাস্ট কিওয়ার্ডটা বসায় দিবেন। এটাকে হুবহু কপি করে এবার গুগলে দেন সার্চ, এটা কেটে দিলাম গুগলে সার্চ, দেখেন 100 থেকে 200 রেজাল্ট। আমি বললাম কি আপনার অপরচুনিটি ভালো থাকবে ঠিক তখনই অল ইন টাইটেলে, যখন ম্যাক্সিমাম রেজাল্ট কত হবে? 200। 100 বা সর্বোচ্চ 200, 500-600 হলে সমস্যা নাই, বা সর্বোচ্চ 200। বাট আমার রেজাল্টটা দেখেন কত লাকি পয়েন্ট, এই কিওয়ার্ডটা দিয়ে আমি র্যাঙ্ক করতে গেলে কত, মাত্র 7টা রেজাল্ট, মাত্র 7টা রেজাল্ট, মানে অন পেজ এসইও করেই আমি র্যাঙ্ক করতে পারবো, কোনো ব্যাক লিঙ্ক করতে হবে না, পেড প্রমোশন নিতে হবে না, কোনো কিছু না, আমি র্যাঙ্ক করতে পারবো সহজে। আচ্ছা একটু সময় লাগবে, 15-16 দিন বা 20 দিন, 1 মাস 2 মাস লাগতে পারে, বাট আমি র্যাঙ্ক করতে পারবো খুব সহজে, যদি আমার কম্পিটিটর বা অন্য কেউ এই কিওয়ার্ডটা দিয়ে কন্টেন্টটা লিখে না ফেলে। কারণ লিখলে তো সে আমার কম্পিটিটর হয়ে গেল, তখন আবার ডিফিকাল্টি বেড়ে যাবে, তাই না? তো আমাকে আগে লিখতে হবে এবং গুগলে আমারটাই আগে ইন্ডেক্স করতে হবে। আমারটা আগে ইন্ডেক্স করলে গুগল দেখে নিবে যে না আমার যে ওয়েবসাইট সেটা আগে ইন্ডেক্স হয়েছে এই বিষয়ে কন্টেন্ট বা এই টপিক নিয়ে কন্টেন্ট লিখছে, তখন আপনি যখন লিখবেন আপনারটা আবার প্রায়োরিটি কম পাবে, আচ্ছা এরকম। আবার যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি আমার চেয়ে বেটার হয় বা বেস্ট হয়, তাহলে আপনারটাই র্যাঙ্ক করবে। এগুলো আসলে পরবর্তীতে বলবো কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে যদি সময় থাকে। এই হলো আমার মাত্র 7টা, সুতরাং এই কিওয়ার্ডটা আমি নিতে পারি। এরপরে আসে হলো চলেন অল ইন ইউআরএলে 100 থেকে 200, মানে 100 হলে ভালো, সর্বোচ্চ 200, 300-400 হলে কোনো সমস্যা নাই। অল ইন ইউআরএল ঠিক একই জিনিস, প্রথমে লিখবো OALLIN, অল ইন ইউআরএল, একই নিয়মে কোলন এবং কন্টেন্ট কিওয়ার্ড, সরি এটা কিওয়ার্ড হবে, কিওয়ার্ড সব ডিলিট করে দিলাম এবং নতুন করে অল ইন ইউআরএল দিয়ে সার্চ করলাম, মাত্র 5টা রেজাল্ট। আমার জন্য অপরচুনিটি খুব ভালো, কারণ আমি বলছি হলো আমার এখানে অল ইন ইউআরএল হবে 100 থেকে 200, মানে 100 হইলে ভালো সর্বোচ্চ, তবে 200 হইলে নেওয়া যায়, ঠিক আছে এরকম। এই যে দেখেন এখানে আমি উদাহরণগুলো দিয়ে দিলাম। তারপর হলো অল ইন ইউআরএল দিলাম, সরি এই যে এখানে 100 থেকে 200 অল ইন ইউআরএল। এখন হলো অল ইন ডেসক্রিপশন, সর্বোচ্চ 10 হইতে হবে, ম্যাক্সিমাম কত 10টা রেজাল্ট হইতে হবে, ঠিক আছে ম্যাক্সিমাম এটা 10টা দেখাই ডিফল্ট ভাই। তো অল ইন ডেসক্রিপশন এই কথাটা লেখা থাকতে হবে। প্রথমে হলো অল ইন DESCRIPIN দিলাম, ওকে। এবার এই হুবহু এই জিনিসটাকে আমি কপি করে নিলাম, মানে এই যে লাইনটাকে, এই লাইনটাকে আমি কপি করে নিলাম, পেস্ট করলাম। আমার কথায় কিন্তু ভুল হতে পারে, হ্যাঁ অনেকক্ষণ বকবক করতেছি তো, দেখেন কত বেশি ডেসক্রিপশন, কত বেশি রেজাল্ট, ঠিক আছে। তার মানে এখানে আমি ডিফিকাল্টি পাইলাম 2টা, একটা পাইলাম হইলো ফুল ভলিউম মানে টোটাল গুগল সার্চে, আরেকটা পাইলাম হলো কি এই ডেসক্রিপশনে। এই 2টা ডিফিকাল্টি পাইলাম। যদি আমি র্যাঙ্ক করতে না পারি তাহলে কোন 2টা দায়ী থাকবে? এই 2টা, অর্থাৎ অল ইন ডেসক্রিপশনের কারণে র্যাঙ্ক করতে পারবো না, অথবা টোটাল রেজাল্ট গুগলে, ওই টোটাল রেজাল্টের কারণে আমি কি করতে পারবো না, গুগলে র্যাঙ্ক করতে পারবো না। এখন এই 2টা জিনিস যদি আমি একটু ভালো মতো খেয়াল করি তাহলে আমি র্যাঙ্ক করতে পারবো। কারণ দেখেন মাত্র 2টা জিনিস আমার নাই, এটা নাই আর হলো গিয়ে আমার এটা নাই, তাই না? এটা নাই আর হলো এটা নাই, এই 2টা নাই, বাকিগুলো তো আছে তাই না? ম্যাক্সিমাম 1টা 2টা এই 3টা ম্যাক্সিমাম জিনিস আছে, 3টা ম্যাক্সিমাম জিনিসগুলো, মানে 3টাতে আমি পাস করছি আর 2টাতে ফেল করছি কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে গুগলের কাছে, অ্যালগোরিদম ডিপ রিসার্চ।
তারপরে কিন্তু আমি র্যাঙ্ক করতে পারি এবং আমার সম্ভাবনা আছে। হয়তোবা আমি ফার্স্ট পেজের ফার্স্ট অপশনে র্যাঙ্ক করব না, হয়তোবা আমি প্রথমে র্যাঙ্ক করব না, বাট নিচে 2 নম্বর 3 নম্বর 4 নম্বরে র্যাঙ্ক করতে পারবো। কেন র্যাঙ্ক করতে পারবো বলেন তো? এই যে দেখেন, গুগলে আপনাকে হেল্পফুল কন্টেন্ট র্যাঙ্ক দিবে নাকি এই যে এরকম আনহেল্পফুল কন্টেন্ট র্যাঙ্ক দিবে বলেন তো? আনটাইটেল কিচ্ছু নাই, 2017 সাল থেকে এইভাবেই আছে পড়ি, তেমন কোনো ইয়া নাই, জাস্ট আনটাইটেলের মানে কোনো টাইটেল নাই, এসইউ অন পেজ এসইউ করা নাই, টাইটেল নাই, ডেসক্রিপশন আছে জাস্ট, তারপরে আর কি নাই, আপনার এক্সাক্ট কিওয়ার্ড নাই, কিছুই নাই। এমনকি ওয়েবসাইটেও মনে হয় ঢোকা যাচ্ছে না, এই যে দেখেন ওয়েবসাইটেরও ভেজাল আছে, ঠিক আছে? তো গুগল যখন দেখবে যে এই ওয়েবসাইটটা ডিস্টার্ব, দুইটা র্যাঙ্ক মানে 9 নাম্বার এবং 10 নম্বর পজিশনটা নাই, তার মানে এই 9 নম্বর এবং 10 নম্বর পজিশনটা কার জন্য ওয়েট করতেছে বলেন তো? বর্তমানে যে কন্টেন্ট লাগবে তার জন্য ওয়েট করতেছে এই 9 নম্বর এবং 10 নম্বর পজিশনটা। আমি কি বুঝাইতে পারলাম? জি ভাইয়া। এমনকি শুধু তাই না, 6 নম্বর অপশনটা আপনার জন্য ওয়েট করতেছে, কারণ 6 নম্বর অপশনটা যদি আমি দেখি, এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে ইউআরএল নাই এদের, এটা হলো এদের ট্যাগ, এটা একটা ট্যাগ। এই যে দেখেন এই ট্যাগের অপশন থেকে ট্যাগটা, এই ট্যাগের অপশন থেকে এরা পাইছে, বাট এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে ইউআরএল নাই। তার মানে আপনি 6 নাম্বার অপশনও র্যাঙ্ক করতে পারেন, অপরচুনিটি আছে, লিখবেন র্যাঙ্ক করবেন, কোনো কথা নাই, ঠিক আছে? তারপর হলো আরেকটা, আচ্ছা পিন্টারেস্টকে মুশকিল, এরা অন্যভাবে এদের ইয়াগুলো করে। তো যাই হোক, আমরা দেখলাম যে তিনটা, এই ফার্স্ট পেজে তিনটা পজিশনে র্যাঙ্ক করার মতো অপশন আছে, অর্থাৎ এই 5 নম্বরে আছে মেবি, এটা কয় নাম্বার ট্যাগ, 5 নম্বরে আছে 6 7 8 9 নাকি 10 9 8, 7 নম্বর, 7 নম্বরে আছে, 9 নম্বরে আছে, 10 নম্বরে আমাদের র্যাঙ্ক করার মতো কি আছে, পসিবিলিটি আছে, 99.995% বলতে পারেন, এরকম অপরচুনিটি আছে। সো এইভাবে যদি কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন SEMrush টুল দিয়ে, তাহলে কিওয়ার্ডটা যে ওই কন্টেন্ট লেখার ক্ষেত্রে কিওয়ার্ডটা যে ভূমিকাটা পালন করে, এই কিওয়ার্ডটা মনে করেন যে আপনি 100% সাকসেসফুল করলেন। এখন বাকিটা রেজাল্ট ভিত্তি করছে আপনার ওই কন্টেন্ট লেখার উপরে, তারপর হলো অন পেজ অফ পেজ এসইউ। ভাই কিওয়ার্ড গুলো কন্টেন্টের কোথায় বসালে ভালো হয়, মানে কন্টেন্টের শুরুতে না কন্টেন্টের মাঝখানে? সব জায়গায়, শুরুতেও লাগে, মাঝখানেও লাগে, শেষেও লাগে, বুঝলেন? এটা আমাকে প্রশ্নটা আবারও মনে করে দিবেন যখন আমি কন্টেন্ট লিখবো। আগে অ্যাডসেন্সের কন্টেন্টটা লেখা শেষ করব, তারপর অ্যাডসেন্সের কন্টেন্ট তো বেশিক্ষণ লাগবে না, 20 থেকে আধা ঘন্টা লাগবে, টুলসের মাধ্যমে দেখাবো, অটোমেটিক জেনারেট হবে। আর ওই ব্লগিংয়ের যে কন্টেন্ট আমার সময় আপনাদেরকে আমি শিখিয়ে দিব এই সুযোগে একটু, আচ্ছা। তবে 2022 সালে কি এই সিস্টেমটা যদি আপনারা ফলো করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনাদের অনেক অনেক ভালো র্যাঙ্ক করতে পারবেন। এটা আমি এখনই গুগলে আপনাদের গ্রুপে আপডেট দিয়ে দিচ্ছি, এই ডেমোটা, ঠিক আছে? এই তো, কার কোনো প্রশ্ন থাকলে বলেন। গুগলে এটা দিবে না ফেসবুকে? ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নেবেন। জি জি। তবে আমি তো ডোমেনটাও যে আপনার ভিডিও দেখে দেখে হোস্টিং কিনে আমি এটা তো অলরেডি করে ফেলছি। আচ্ছা, ভালো তো। পরে কি করব? ডোমেন যারা কিনছেন, ওল্ড হোস্টিং এ এই যে নিউ ডোমেন, ওটা যদি আরেকবার দেখাই দিতেন একটু ভালো হতো, পুতুল হোস্ট দিয়ে দেখাই দেন একটু। একটু ওয়েট, এই নিয়মগুলো আপনারা একটু ফলো করবেন, ঠিক আছে? র্যাঙ্ক খুব সহজে, কিওয়ার্ডের দিক থেকে যত প্রবলেম আছে, কিওয়ার্ডের প্রবলেম মনে করেন আজকের ক্লাসে শেষ। এখানেও আপনি ব্লগ ইন করেন, অ্যাডসেন্স করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, সিপিএ মার্কেটিং, লিড জেনারেশন, সব, আচ্ছা, এক কথা সার্চ ইঞ্জিন রিলেটেড কিওয়ার্ড রিসার্চ শেষ, বুঝলেন? কিওয়ার্ড রিসার্চ করার জন্য যে দিবেন প্রিমিয়ামটা, এটা কিভাবে দিবেন? বুঝি নাই। ও আচ্ছা, টাইমটা না, টাইমটা একটু শিডিউলের সিস্টেমটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। ধরেন আপনাদের টিম মেম্বার হচ্ছেন হলো 9 জন, হ্যাঁ, আপনাদের গ্রুপে 9 জন, 10 জন হওয়ার কথা ছিল, যাই হোক 9 জন, 9 জনের ভিতরে এখন সময় ভাগ করবেন। আপনাদের ঘন্টা কয়টা? 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা অফ রাখেন, তাহলে আর কয় ঘন্টা থাকে? কারণ এই 8 ঘন্টা অনেকেই হয়তো বা ঘুমায়, কেউ কাজ করার মতো পসিবিলিটি নাই। 24 ঘন্টা থেকে 8 ঘন্টা বাদ দিলে থাকে হলো 16 ঘন্টা। এখন 16 ঘন্টা হলে দিনের আছে 12 ঘন্টা, রাত্রে আছে আরও মনে করেন যে 4 ঘন্টা, 2 ঘন্টা করে হবে তো। অনেকে আছে রাত্রে কাজ করে,
জিনিসটা হলো এরকম, যেমন সাপোজ যদি সকাল দেখো 7টায় ওঠেন আমারটা কেউ, ঢুকছে এখানে হুম, এই যে সকাল 7টায় যদি উঠেন একজনের নাম পুরো বলতে থাম। পারেন। সকাল 7টায় কি ভাই থাকে? আমার 4টার পরে দিন, বিকাল 4টার পরে। বিকাল 4টায়, 4টা থেকে নিয়ে ধরেন যেমন 6টা পর্যন্ত, হ্যাঁ, 6টা পিএম, এগুলো হলো পিএম। হ্যাঁ রে। মসুরকে ছেলে দিয়ে তো মসুর হুড়াগুলা। ভাই নাম লেখা দিয়েন সবাই। নাম লিখে দেন ভাই, মিনারেল। হ্যাঁ বলেন, জলদি বলেন, জলদি বলেন। মিনারা জাহান হচ্ছে হলো বিকাল 4টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা। ভাই আমাকে 9:30টার পর, অনেক কাজের 9টার পরে, এক্সপিরিয়েন্স। সাড়ে নয়টা কি 10টার পরে দিই? 10টার পরে দিই তাহলে, ঠিক আছে। হ্যাঁ কোন দেন, মাসে? নাম কি? নাম কি? আমাকে দেন, নাজমুল হক। নাজমুল হক, এইচ এ কিউ ইউ ই না? হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু বানানে ভুল হয় প্রচুর, বুঝলেন। আচ্ছা, 10টা থেকে নিয়ে, 11টা দিলে হবে, 10টা থেকে 11টা। আচ্ছা ভাইয়া আমাকে 8টা থেকে 10টা দিয়েন ভাইয়া। সালাউদ্দিন কায়সার না? জি ভাইয়া। সালাউদ্দিন কাউসার মেবি। কয়টা থেকে? সকাল 8টা থেকে নাকি রাত? না, রাত 8টা থেকে 10টা। আচ্ছা, 8টা পিএম থেকে 10টা পিএম। তারপর বলেন বলেন। আমার আমার দিন দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত। নামটা একটু বলবেন, নাম নাম নাম। আতিকুল ইসলাম। আতিকুল, আতিকুল ভাই, আতিকুল ইসলাম। আচ্ছা, আতিকুল ইসলাম দুপুর 2টা থেকে নিয়ে 4টা। বিকাল 4টা পর্যন্ত। ভাই আমার কাজটা করছিলেন? কোনটা যেন? ডোমেন। ডোমেন কি বলেছিলেন একটু বলেন আবার একটু, আমার অনেকগুলো কাজে তো ছিলাম ডোমেন- আজকে। পেমেন্ট পাইছেন আমার 610 টাকা। ও আচ্ছা আচ্ছা, ওই যে আপনি একটু আগে টাকা দিয়েছিলেন আপনি না? কালকে হুম। কালকে সকাল 11টা বাজে নক দিবেন, ঠিক আছে। এখন করে রাখবো, একটু ভেরিফিকেশন হতে সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আর কি বলেন? 4জন গেল, আর 5জন বাকি আছে। ভাইয়া আমাকে সকালবেলা দিতে পারেন? সকাল কয়টায়? আহ, সবাই নেওয়ার পর যা থাকে 8টা 9টা থেকে যদি দেওয়া যায়। 8টা না 9টা না 7টা, কয়টায় বলেন? 9টায়। আচ্ছা, নাম কি আপনার? সাদ্দাম হোসেন। সাদ্দাম ভাই, সাদ্দাম হোসেন। সকাল 9টা থেকে, দূর, আমার শীতে হাত কাঁপছে বুঝলেন। 9টা থেকে কয়টা দিব? 10টা না 11টা? আজকে হঠাৎ দিতে পারেন? ঢাকাতেও হ্যালো 10টা এম। আচ্ছা, আর 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 অন্য কেউ? আরো 4জন বাকি আছেন। 6টা থেকে 8টা পর্যন্ত দেন। এটা যেন কোন ভাই? 6টা থেকে 8টা, ইয়া 6টা মনিরুল ভাই না? 6টা নামটা থেকে চিনা লাগে। 6 মনিরুল ইসলাম মেবি। সন্ধ্যা 6টা না সকাল 6টা? সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা, 6টা পিএম টু 8টা পিএম। 8টা পিএম, ওকে। তারপর আর তো মনে হয় কেউ নাই। ভাইয়া সাদ্দাম হোসেন 11টা দেন, 9টা থেকে 11টা। সাদ্দাম হোসেন তো দিলাম 9টা থেকে 11টা, 10টা পর্যন্ত দিয়েছি। আচ্ছা, 11টা দিলাম। তারপর তারপর এখানে দেখা গেল যে 9টা থেকে 11টা আছে। এখন 11টা থেকে 1টা পর্যন্ত কে নেবেন? আর নাই তো ভাই কেউ। আচ্ছা, এই অপশনগুলো খালি আছে, যেই এই সময়গুলো আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা আবার আপলোড দিতে হবে আমার। ভাই আমার ওই যে 10টা থেকে 12টা দিয়ে রাখেন, 10টা থেকে 12টা, যে 11টার যেটা ছিল। আচ্ছা, এই যে 12টা, তাহলে সকাল 9টা থেকে 10টা 11টা হয়েছে। 7টা থেকে নিয়ে 9টা পর্যন্ত খালি আছে জায়গা। 3টা থেকে সাইম। ভাইয়া সিরিয়ালি দিয়ে দেন নামগুলা, টাইম অনুযায়ী সিরিয়ালি। সাইম ভাই কি? সাইম জুলাস মেবি, জুলহাস না জুলাস। আপনার মাইকটা একটু ঠিক রাখবেন, ঠিক করবেন সাইম ভাই, হ্যাঁ। কোথায় কোথায় নামটা কোথায়? ওনার নাম তো ভুলে গেলাম, মেসেজ তো দিছে না আমাকে। শুক্রবার দিন, শুক্রবার না, আপনাকে ওই প্রতিদিনই ডেট দিয়ে দেই। এখন আপনি ওই প্রতিদিনই কাজ করেন, আর শুক্রবার যেদিনই কাজ করেন 1 মাসের ভিতরে ও দেখা গেল যে আপনার ওই নির্দিষ্ট সময়ে আপনি ঢুকবেন। সাইম ভাই, ঠিক আছে? সাইম জুলাস ভাই। কয়টা থেকে কয়টা যেন বললো?
শুক্রবার দিয়েন, বাট সাদ্দাম হুসাইন টেক নিউজ এগুলা কি? গ্রুপে মনে আছে না দিছে 3টা থেকে 5টা। 3টা থেকে 5টা না? 3টা থেকে 5টা, জি। 5টা তো আছে অলরেডি। 2টা থেকে 3টা ইয়ার নিতে পারেন তো 3টা। 2টা থেকে 4টা তো আমি কাজ করি। আচ্ছা 2টা থেকে 4টা একজন আছে অলরেডি। আচ্ছা আপনি দুপুরে নিতে পারেন সিয়াম, অথবা সকাল 7টা থেকে নিয়ে কয়টা হয় 9টা পর্যন্ত আছে একটা খালি, 11টা থেকে নিয়ে 1টা পর্যন্ত আছে খালি, বা ওই 2টা পর্যন্তই খালি আছে। তারপরে হলো 4টা থেকে 5টা থেকে মনে হয় নাই, 5টা থেকে নিয়ে আছে 6টা, 7টা নাই মনে হয়। সন্ধ্যা 7টা থেকে নিয়ে 8টা পর্যন্ত একটা সময় খালি আছে। হ্যাঁ, সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আমি আছি ভাই। কে সেটা? মনিরুল ভাই? হ্যাঁ হ্যাঁ। এখানে তো আবার একটু এই যে একটু ভুল হইল না, 6টা থেকে 8টা পর্যন্ত আপনি, মিনারা হলো 4টা থেকে 6টা। আচ্ছা জুলহাস ভাই, তাহলে আপনি দুপুরে নিতে পারবেন? একটু মেসেজে নক করেন দুপুরে, সকাল 11টা থেকে নিয়ে দুপুর 1টা পর্যন্ত। প্রতিদিনই তো মানে যার যার সময় 30 দিন সময় পাচ্ছেন আপনি। ভাই মেসেজ দিছে উনি 11টা থেকে 1টা পর্যন্ত নিবে? হ্যাঁ মেসেজ দিছে দেখলাম। আচ্ছা তারপরে ভাই কারো যদি কোনো সমস্যা থাকে টাইম চেঞ্জ করে আমরা নিব না, সমস্যা নেই। হ্যাঁ সেটাও করতে পারবেন। মনে করেন যে এই আপনারা তো এই লিস্টটা রাখবেন। হ্যাঁ গ্রুপে মেসেজ না দিয়ে কেউ কারো টাইম সাথে পরামর্শ করে আর যারা নাকি এখনো দেন নাই, 1 2 3 4 5 6 7 জন, আর 2 জন দেয় নাই, তারা অন্যান্য সময়গুলো মেনটেন করে নেবেন। কিন্তু কথা হলো যে এই আর 2 জন যে বাকি আছে, এই 2 জনের লিস্টটাও আমাকে দিবেন আপনারা, ঠিক আছে? দেওয়ার পরে যদি গ্রুপে কেউ মেসেজ সিন না করে, আমাকে জাস্ট আমার নাম্বারটা যে আছে না, গ্রামের নাম্বার 017068951101, এই নাম্বারটাতে কল করবেন। আশা করি সবার কাছে আছে, না থাকলে এই গ্রুপ থেকে চেয়ে নেবেন, বা এখনই আমি দিয়ে দিচ্ছি, এটা সেভ করে রাখবেন সবাই। ভাই লিস্টটাও দিয়ে দেন গ্রুপে। লিস্ট আচ্ছা দিচ্ছি। এখন এই যে এখানে আরো যে 2 জন বাকি আছে, এই 2 জনের এই লিস্টটাও আমাকে দিবেন। দেওয়ার পরে সবাই গ্রুপে নক দিবেন। যেমন ধরেন হলো বিকাল 4টায় হলো মিনারা জাহানের 4টা থেকে 6টা, বাট নাজমুল ভাইয়ের প্রয়োজন পড়লো 4টা থেকে 6টা রিসার্চ করার জন্য, তখন অবশ্যই গ্রুপে মেসেজ দিতে হবে এবং মিনারা জাহানের কাছ থেকে পারমিশন নিতে হবে যে মিনারা আপু আপনার সময়টাতে যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি কি করতে পারি, এই কিওয়ার্ড রিসার্চের জন্য শ্যামরাশি অ্যাক্সেস নিতে পারি, এরকম। তো তখন উনি বলবে, মিনারা আপু যখন বলবে যে হ্যাঁ আপনি নেন সমস্যা নাই, তখন নাজমুল ভাই গ্রুপে যাবেন, মানে ওই শ্যামরাশি লগ ইন করবেন। যখন লগ ইন করবেন তখনও গ্রুপে বলবেন যে আমি লগ ইন করতেছি, যেই লগ ইন করেন। আবার যে যখন নাকি আপনি কি করবেন, লগ আউট করবেন, গ্রুপে এসে একটা মেসেজ দিবেন যে ডান বা লগ আউট, এরকম একটা মেসেজ দিয়ে রাখবেন অলরেডি, ঠিক আছে? আর লগ আউটের ব্যাপারটা না দিলেও অন্তত লগ ইন করার ক্ষেত্রে মেসেজটা দিবেন সবাই, এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, ঠিক আছে? লগ ইন করার ক্ষেত্রে অবশ্যই দিবেন মেসেজটা। আর যখন নাকি আপনারা লগ ইন থাকবেন, ফেসবুকটা একটা জায়গায় ওপেন রাখবেন আপনাদের, এই তাহলেই সহজ হবে। আর নয় কিন্তু ব্লক হয়ে যাবে। ব্লক হলে অবশ্য ঠিক করা যায়, কিন্তু ওই 1 2 দিন সময় লাগে অনেক ক্ষেত্রে ব্লক হয়ে গেলে অ্যাকাউন্ট। কারণ এই যে আমরা কিন্তু এক্সটেনশন দিয়ে কাজ করতেছি, তাই না? এই যে এখানে দেখাইছিলাম এক্সটেনশন দিয়ে। এই এক্সটেনশন যখন কাজ করা শেষ তখন এটা ডিসেবল করে রাখবেন, যখন কাজ করবেন তখন এনাবল করে রাখবেন। বুঝাতে পারছি? এই গ্রুপ বাই আসি টুল যখন কাজ করবেন তখন এনাবল করে রাখবেন, কাজ শেষ ডিসেবল করে রাখবেন। আর নয় আপনার ডাটা ওই আরেকজনের ডিভাইস দিয়ে যে ওপেন করবে, তার ডাটার সাথে ক্যাচ হয়ে আবারও ব্লক হয়ে যাবে অ্যাকাউন্ট। এই ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন থাকলে? ভাই পুতুল হোস্ট দিয়া ওল্ড হোস্টিং এ নিউ ডোমেইন কিভাবে কানেক্ট করতে হয় একটু দেখাই দেন। পুতুল হোস্ট দিয়া, পুতুল হোস্ট দিয়া ওল্ড ডোমেইনে নিউ হোস্টিং, না না নিউ ডোমেইনে ওল্ড হোস্টিং, নিউ ডোমেইনে ওল্ড হোস্টিং কিভাবে কানেক্ট করতে হয়? আচ্ছা যেমন 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 কি নিতে পারি, নোবডি লাভ মি এরকম একটা আছে। তো আমি একটু স্ক্রিনটা অফ করে পুতুল হোস্টে একটু লগ ইন করে নিই। হ্যাঁ, কথা হচ্ছে হলো ওল্ড হোস্টিং নিউ ডোমেন কিভাবে অ্যাড করব। যে কোনো হোস্টিংয়ের ক্ষেত্রে একই নিয়ম। যেমন পুতুল হোস্টে আমি ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে আমার অ্যাক্টিভ একটা দেখলাম, সেটা হলো কি যে নোবডি লাভ মি, এটা একটা প্রজেক্ট, তাই না? এটা এই ডেমো ক্লাসের এটাই আপনাদেরকে দেখাবো, এই হোস্টিংটা। এখন এখান থেকে লগ ইন করতে পারেন, অথবা আপনারা ওই যে যেমন আমার ওয়েবসাইটের নাম কি, নোবডি লাভ মি, তাই না? নোবডি, এখানে যে নোবডি লাভ মি .xyz, আপনার ওয়েবসাইটের নাম যদি হয় মনিরুল, তাহলে monirool.com/cpanel লিখে সার্চ দিবেন।
প্রত্যেকই সিপ্যানেলের লগ ইন ইনফরমেশন দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা কি করবেন, লগ ইন করে নেবেন। আচ্ছা, আর হলো আপনার ডোমেন কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। এখন ডোমেনটা যেখানেই থাকুক না কেন, বাট কন্ট্রোল প্যানেলে কি করবেন, আপনি লগ ইন করে নেবেন। এখন আমি সিপ্যানেলে লগ ইন করলাম প্রথমে। আর হলো নতুন ডোমেন, আমার ডোমেনটা কিনা হলো কোথায় থেকে, নেমচিপ থেকে। ঠিক আছে, ডোমেনটা কিনা কোথায় থেকে, নেমচিপ থেকে। আর হোস্টিং করব কোথায়, অন্য আরেকটা পুরান সিপ্যানেলে, যেখানে আমার অ্যাড এন্ড ডোমেন অ্যাড করার মতো আছে। এখন এই হোস্টিংয়ের যখন আমার এই সিপ্যানেলে আসলাম, সিপ্যানেলে এসে আমি সার্চ দিব অ্যাড অন ডোমেন। অ্যাড অন যখন লিখব, অ্যাড অন ডোমেন লিখে সার্চ করলে দেখেন এই যে এখানে অ্যাড অন ডোমেন নামক একটা অপশন আসছে। এই অ্যাড অন ডোমেনে ক্লিক করব। অ্যাড অন ডোমেনে ক্লিক করব, আর আপনার যে হোস্টিং আছে এই হোস্টিংয়ে যাব। যাওয়ার পরে এই যে দেখেন আমার হলো ডোমেনের নামটা হলো কি, এই যে এটা, ঠিক আছে, nobodylabme.xyz। আমি ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করলাম, করার পর এই নামটা আমি কপি করে নিব। ঠিক আছে, এখান থেকে কি করব, এই নামটা আমি কপি করে নিব। আমি ডিলিট করেই দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন করে দেখাই, হ্যাঁ আপনাদেরকে বলছেন যখন। nobodylabme কই গেল, আচ্ছা এটা তো মেইন ডোমেনই। যাই হোক, ধরেন এখানে এখন আপনার অ্যাড অন ডোমেনটা আপনার অ্যাড করতে হবে। অপশনটা তো এখানে নাই, সব শেষ হয়ে গেছে নিতে নিতে। কয়েকটা এক্সপায়ারেড ডোমেন কিনেছি তো। আচ্ছা, কোনটা ডিলিট দেওয়া যায়, একটা তো ডিলিট। ভাই এখানে ডিএস এর একটা ইয়া থাকবে, বাটন থাকবে, ওটার মধ্যে ক্লিক করলে তো অ্যাড হয়ে যাবে না, না আরো কিছু করতে হবে? স্ক্রিনটা একটু অফ রাখি, আরেকটাতে ঢুকি দেখাইলে। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই তো? জি ভাই। প্রথমে আমি কি করব, অ্যাড অন ডোমেনে যাব। গেলাম, যাওয়ার পর আমার অ্যাড অন ডোমেন যদি খালি থাকে তাহলে অপশন আসবে, এইটাও ভরা। কোনটা নিতে পারি, এই যে এটা নিতে পারি, এটা রিমুভ দিই, একটা রিমুভ দিয়ে দিই, তারপর দেখাই এই কমিটমেন্ট। আচ্ছা, আচ্ছা তো দেখেন এখানে আমার কিন্তু যখন আপনি অ্যাড অন ডোমেনে ক্লিক করবেন, অ্যাড অন ডোমেনে ক্লিক করলে ঠিক এরকম একটা অপশন আসবে, যে কোনো সিপ্যানেল থেকে এরকম একটা অপশন আসবে কি, যে ক্রিয়েট অ্যান অ্যাড অন ডোমেন। ঠিক আছে, ক্রিয়েট অ্যান অ্যাড অন ডোমেন, এখানে আপনার ডোমেন নাম দিতে হবে, সাবডোমেন তৈরি হবে এবং ফোল্ডারের নাম দিবেন, ব্যাস আর কিছু না। আমার ডোমেনের নামটা নেই, এই যে nobodylabme.xyz কপি করলাম, স্পেস আছে। আচ্ছা, তারপর কি করলাম, এই যে নিউ ডোমেন, এই অপশনটাতে পেস্ট করব, ক্রিয়েট অ্যাড অন ডোমেন। দেখতে পাচ্ছেন মনিরুল ইসলাম, বুঝা গেল? জি জি দেখতে পাচ্ছি। এখানে জাস্ট ক্লিক করব nobodylabme.xyz, দেওয়ার পরে এই সাবডোমেন লেখার উপরে ক্লিক করব, এই যে এখানে বক্সের উপরে একটা ক্লিক করব, ক্লিক করলাম। তারপরে এখানে এই ফোল্ডারের নাম আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন, বাট আমি এভাবেই রাখলাম, অথবা আমি xyzটা কেটে দিলাম। আমি যেটা করি শুধুমাত্র nobodylabme দিলাম। এখন সিম্পল একটা ক্লিক করব অ্যাড ডোমেনে, অ্যাড অন ডোমেনে, এটা কিন্তু অ্যাড অন ডোমেনের অপশন। ঠিক আছে, সিম্পল একটা ক্লিক করব, কোনো www যোগ করব না, https কিছু যোগ করব না, জাস্ট nobodylabme.xyz বা monirul.com এইভাবে লিখব, হয়ে গেছে। আচ্ছা, অ্যাড অন ডোমেন আমার অ্যাড করা কিন্তু হয়ে গেছে। এই যে আমার সবগুলো লিমিট শেষ, এই জন্য এটা দেখাইতেছে। লিমিট শেষ না হলে কিন্তু এখানে আর একটা অ্যাড করার অপশন দেখাইতো। আচ্ছা, নেম সার্ভারের একটা অপশন আর আছে, নেম ওটা কি সার্ভার একটু অপশন বুঝলাম হলো না। ডিএনএস। ডিএনএস হলো আপনার যে পুতুল হোস্ট হলে পুতুল হোস্ট বা যেখান থেকে ডোমেন কিনবেন ওদের লাইভ সাপোর্টে যাবেন, যে বলবেন যে কি বলবেন যে ভাই আপনাদের ডিএনএসটা কি বলে, ওই হোস্টিং, যেখান থেকে হোস্টিং কিনবেন ওই হোস্টিং প্রোভাইডারের কাছে বলবেন যে আপনাদের ডিএনএস দেন, এই ডোমেনটা অ্যাড করব অ্যাড অন ডোমেন হিসেবে। তখন আপনাকে বলবে যে প্লিজ গিভ মি ইউর রুট ডোমেন, মানে আপনার রুট বা মেন যে আসল ডোমেনটা আছে, ওই হোস্টিংয়ে তো অলরেডি একটা ডোমেন ছিল তাই না, হ্যাঁ ওই ডোমেনটা দিতে বলবো। ওই ডোমেনটা দিলে তারা একটা ডিএনএস দিবে, ডিএনএস ম্যানেজমেন্ট। ওই ডিএনএসটা কি করবেন আপনারা, এই যে কোনো ডোমেনের কন্ট্রোল প্যানেলে ম্যানেজে ক্লিক করে এই নেম সার্ভার অপশনে ক্লিক করবেন, জাস্ট ডিএনএস মানেই মানে ডোমেন নেম সার্ভার। ঠিক আছে, ডোমেনের নেম সার্ভারগুলো এখানে পেস্ট করে সেভ দিয়ে দিবেন, ব্যাস আর কোনো কাজ নাই, হয়ে গেছে অ্যাড। ভাই আমারটাও কিভাবে করব? হ্যাঁ এইভাবেই, জাস্ট অ্যাড অন ডোমেনে ক্লিক করবেন, অ্যাড করবেন, তারপরে ডিএনএসটা বা নেম সার্ভারটা চেঞ্জ করে দিবেন, একই নিয়ম সব। ভাইয়া আমার তো একটা ওই যে গত বছরের ব্লগিং এর যেটা যেই ডোমেইনটা, ওইটা আমি ইন্টেল ওয়েব হোস্ট থেকে নিয়েছিলাম। আচ্ছা। তো এখন তো আমার হলো গিয়ে নেম চিপসে এখন আমি অ্যাকাউন্ট করে ফেলছি,
স্টেলার স্টেলার প্লাস যেটা ওইটা ইউজ করছি, মানে অ্যাডভান্স আনলিমিটেড। হুম হুম সেক্ষেত্রে কি আমি ইন্টেল ওয়েব হোস্ট থেকে সেম ওয়েতে নিয়ে আসতে পারবো আমার সেই ট্রান্সফার করে নিয়ে মেইন আসতে পারবেন চিপসে? কিনা? জি জি। অবশ্যই পারবেন, কেন নয়, একবারে কোনো ডাটা লস যাবে না, একবার হুবহু নিয়ে আসতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় আমাকে নক দিন, কোনো প্রবলেম নাই। ওকে ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি জাস্ট আর 2-3 মিনিট থাকবো। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ করেন এবং আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে হলো এই ডিপ রিসার্চগুলো আপনারা আশা করি শেষ করবেন। হ্যাঁ, পরবর্তী ক্লাস হবে হলো আমাদের 9 তারিখে, অর্থাৎ বুধবারে, আগামী বুধবারে, আজকে সোমবার, বুধবারে ক্লাস হবে হলো ফোকাস কিওয়ার্ড এবং এলএসআই কিওয়ার্ড। এখানেও আমাদের সেমরাশের কিছু কাজ আছে, আর হলো প্লাগইনের কিছু কাজ আছে, ওই ফ্রি এক্সটেনশনেরও কিছু কাজ আছে এই ফোকাস কিওয়ার্ডের ক্ষেত্রে। এটা আমরা সিলেক্ট করব। তার পাশাপাশি যারা ডোমেন হোস্টিং এখনও কিনেন নাই, আবার বলছি কিনে নেন জলদি, ঠিক আছে? কারণ এই ক্লাসের পরে কিন্তু আমাদের কন্টেন্ট রাইটিংয়ের ক্লাসটা চলে আসবে। খুবই একটা মজার কন্টেন্ট রাইটিং, অনেক সময় ব্লগারদের জন্য, আর যারা পেড ব্লগিং করবেন তাদের জন্য তো খুব ভালো একটা এই ক্লাসটা ভালো হবে। মানে আপনারা বলবেন যে আগে কেন এরকম টুলস পাইলাম না, ঠিক আছে? এই তো যাই হোক, এটা কি বৃহস্পতিবারে হবে? হ্যাঁ এটা হবে বৃহস্পতিবারে ইনশাল্লাহ, যদি ইয়া হয়। আর যদি কোনো কারণে না হয়, আমার পেপালটা হলো লিমিট হয়ে গেছে, ঠিক আছে? পেপাল দিয়ে যে পেমেন্ট করবো ওদেরকে, পেপাল হয়ে গেছে লিমিট। এবার লিমিট হবে, অবশ্যই লিমিট হবে, বাংলাদেশ থেকে ব্যবহার করলে লিমিট হবেই হবে। যাই হোক, ওইটা আবার ওই ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়েছি অলরেডি আমি গতকালকে। ব্যাংক স্টেটমেন্টটা ওই দেখি কয়েকদিন লাগবে, তারপরে আপনার যদি সলভ হয়, আর যদি সলভ না হয় তাহলে অন্য কারো মাধ্যমে যে কোনোভাবে নিতে হবে। এই আচ্ছা, যদি লিমিটটা ছুটতে দেরি হয় তাহলে হয়তো বা কন্টেন্ট আগে ফিরে ঘুরিয়ে দিব, আর যদি হয়ে যায় তাহলে বৃহস্পতিবার দিনে এই ক্লাসটা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? বাট বুধবারে এই ক্লাসটা আমাদের হবে, ঠিক আছে? ওই ফোকাস কিওয়ার্ড আর এলএসআই কিওয়ার্ডের। ওকে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সকলের জন্য, শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।